শিমু এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে হাসে। এরপর সন্ধ্যার সামনে সোজা হয়ে বলে, আমি আকাশ ভাইয়ের খালাতো বোন, বুঝেছো? সন্ধ্যা ইশারায় বলে। কেমন আছো? শিমুর বুঝতে একটু প্রবলেম হয়, তবে বুঝতে পেরে উত্তর দেয়। সাথে সন্ধ্যাকে পাল্টা জিজ্ঞাসা করলে সন্ধ্যা মাথা নেড়ে জানায় সেও ভালো আছে। শিমু গালে হাত দিয়ে বলে, ভাবি তুমি খুব সুন্দর করে হাসো, আমি তো ক্রাশ খাচ্ছি। ওয়াও! শিমুর কথা শুনে সন্ধ্যা হেসে ফেলে, ইশারায় বোঝায়। তুমি দেখতেও সুন্দর, তোমার হাসিও সুন্দর। শিমু হেসে তার কোলে রাখা ব্যাগের ভিতর থেকে সন্ধ্যার জন্য আনা সবকিছু বের করলো। প্রথমে সন্ধ্যার দিকে পুরো 5টা শাড়ি এগিয়ে দিল, যার মধ্যে 2টো জামদানি, একটা সুতি আর 2টি কাতান। এগুলো তার মা এনেছে। শিমু তার ভাবির জন্য আলাদা করে এনেছে হাতের চুড়ি, ম্যাচিং করে কিছু জুয়েলারি, মেকআপের একটা সেট। সবশেষে বের করে 2টি আলতা। সন্ধ্যা চুপচাপ শিমুর কাজ দেখছিল। আলতা দেখে মেয়েটার মন ভীষণ পুলকিত হয়। একটা আলতা সন্ধ্যা হাতে নিয়ে শিমুকে ইশারায় বুঝায়। আপু, একটা আলতা দেবে আমায়? সন্ধ্যার কথা বুঝতে পেরে শিমু শব্দ করে হেসে ফেলে, অতঃপর বলে, বোকা ভাবি, এসব কিছু তোমার জন্য এনেছি। হালটা আমার ভালো লাগে, তাই তোমার জন্য ভয়ে ভয়ে এনেছি। সবাই এসব পছন্দ করে না, ভেবেছি তোমার ভালো লাগবে কিনা। সন্ধ্যা হাত নেড়ে বোঝায় আলতা তার ভীষণ ভীষণ পছন্দ। শিমু হেসে সন্ধ্যার জন্য আনা সবকিছু সন্ধ্যার দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো তোমার খালা শাশুড়ি আর তোমার ননদিনী থেকে গিফট, বুঝেছো? ফর্মালিটির জন্য ফিরিয়ে দিতে বলার আগে বলে দিচ্ছি, গিফট ফিরিয়ে দেওয়ার কথা যেন ঘোর অন্যায়। সন্ধ্যা সত্যিই ভেবেছিল কিছু বলবে, তার আগে শিমুর এহনো কথায় সন্ধ্যা হেসে ফেলে। শিমুর মা ঘরে আসে। সন্ধ্যা শিমুর মা বুঝতে পেরে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ভদ্রমহিলা ঝাপসা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। ধীর পায়ে এগিয়ে এসে সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কেমন আছিস মা? সন্ধ্যা অবাক হয়ে তাকায়, যেন ইনি তার কত আপন, কিন্তু সন্ধ্যা তো এনাকে চেনে না। আজকে এই প্রথম দেখলো। অবাকের রেশ কাটিয়ে সন্ধ্যা মাথা নেড়ে জানায় সে ভালো আছে। উনি কেমন আছেন? শিমুর মা মৃদু হেসে বলে, তোকে দেখে অর্ধেক ভালো হয়ে গেলাম। অসুস্থতার জন্য আসতে পারছিলাম না, সুস্থ হয়েই ছুটে এসেছে। সন্ধ্যা কি বলবে বুঝতে পারে না। মেয়েটি চিন্তিত বদনে চেয়ে আছে। এরকম ব্যবহার কাছের মানুষেরা ছাড়া আর কেউ করে? শিমুর মা সন্ধ্যার মুখে 3টা চুমু এঁকে দেয়। শিমু নিজেও অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যাকে দেখে তার মায়ের এমন রিয়াকশন তাকে কনফিউজড করে দিচ্ছে। আবার ভাবলো সন্ধ্যা কথা বলতে পারে না, এজন্যই হয়তো তার মা বেশি আবেগী হয়ে গিয়েছে। শিমুর মা নিজেকে সামলে বলে, তোকে নিজ হাতে অনেক কিছু রেঁধে খাওয়াবো, একসাথে খাবো, অনেকদিন থাকবো এখানে, বুঝেছিস তো? সন্ধ্যা বিস্ময়ে মুখে মাথা নাড়ে। আসমানি নওয়ানের ব্যবহার তার প্রথম প্রথম এমন অবাক লাগতো, এখন তার বোনের সেম বিহেভ সন্ধ্যাকে ভাবনায় ফেলে দেয়। শিমু এগিয়ে এসে বলে, আচ্ছা আম্মু, এবার আমার ভাবিকে ছেড়ে দাও আমাকে। আমার ভাবির সাথে অনেক গল্প করা আছে। শিমুর কথায় আসমানি নওয়ান সহ তার মা হেসে ফেললো। সন্ধ্যাও মৃদু হাসলো। তার বয়সী এক মেয়ে পেয়ে সন্ধ্যা ভীষণ আনন্দিত হয়েছে। শিমুর মা আসমানি নওয়ানের হাত থেকে একটা ব্যাগ বের করে একটা গহনার বাক্স বের করে। তার কাছে যা গহনা ছিল তার অর্ধেকটা শিমুর জন্য রেখে বাকি অর্ধেকটা সন্ধ্যার জন্য এনেছে। বাক্সের ভিতর থেকে একটা সোনার চেন বের করে সন্ধ্যাকে পরিয়ে দেয়। এরপর কানের দুল পরিয়ে দিতে চাইলে দেখলো সন্ধ্যার কানে সোনার রিং, তাই দুল দুটো রেখে দিল। এরপর একটা ছোট্ট স্টোনের নাকফুল বের করে সন্ধ্যার নাকে দৃষ্টি দিলে দেখলো নাকফুটো নেই। ভদ্রমহিলা মৃদুস্বরে বলে, তুই নাক ফুটো করিসনি? সন্ধ্যা বোঝাই করেছিল, কিন্তু নাকে কিছু না দেয় ফুটো বন্ধ হয়ে গেছে। শিমুর মা মৃদু হেসে বলে, আচ্ছা, কালকে তোকে পার্লারে নিয়ে গিয়ে নাক ফুরিয়ে আনবো। সন্ধ্যার চোখে মুখে ভীতি। এত বড় হয়ে নাক ফুটো করলে তো অনেক ব্যথা পাবে। আসমানি নওয়ান সন্ধ্যার মনের কথা ধরতে পেরে হেসে বলে, আরে ভয় পাইতাছস কেন? এই দেহন খুব সোজা। শিমুর মা সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু হেসে বলে, মেশিন দিয়ে চোখের পলকে করে দেবে, বুঝলি? একটু ব্যথা লাগবে না। শিমু কোমরে হাত দিয়ে বলে, খালা, তুমি গ্রাম্য ভাষায় কথা বলো, তাহলে আমার আম্মু এত শুদ্ধ কেন বলে বলো তো? আসমানি নওয়ান মুখ বাঁকিয়ে বলে, সে তোর মায় শহরে আইসা শুদ্ধ শিখা গেছে, আমিও শিখছি, কিন্তু আমার এই ভাষা কইতেই ভাল লাগে। সন্ধ্যা মৃদু হাসলো। আসমানি নওয়ানের এই ব্যাপারটা তার ভালো লাগে। শিমুর মা হেসে বলে, আপা, আমি তোমার লাহান করে কথা কইবার পারি, খালি কই না দেখা। শিমুর মায়ের কথা শুনে সবাই শব্দ করে হেসে ফেলে। ধরণীতে দুপুরের কড়া তেজ নেমে শীতল আবহাওয়া বিরাজ করছে। সৌম্য ইরার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। আগামী কয়েকদিন শিমু পড়বে না বলে ছুটি চেয়েছে, তাই সৌম্য এই সময়টাতে ফাঁকা পেয়ে চলে এসেছে। মুখটা মলিন, ভালো লাগছে না কিছু। সে একবার ইরাকে দেখতে চায়। কতদিন হয়ে গেল তার ইরাবতীর মুখটা ভালো করে দেখে না। দুদিন আগে সাইড থেকে একটুখানি দেখলো, সাথে ছিল তার জন্য উপহার। এখনো মনে পড়লে বুকটা চিনচিন করে উঠে। সৌম্য বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে
রাগের দৃষ্টি ইরাদের 5তলা আলিশান বাড়ির দিকে রাখে। এই আলিশান বাড়ির মেয়ে ইরা, তার সাথে ইরাকে একটুও মানায় না। দীর্ঘশ্বাস ফেলে ফোন পকেট থেকে বের করে ইরার নাম্বারে কল করলে নাম্বার বন্ধ পায়। হতাশার শ্বাস ফেলে ইরার মায়ের ফোনে কল করলে ওপাশ থেকে সাথে সাথে রিসিভ হয়। ভদ্রমহিলা ভীত কণ্ঠে বলে, সৌম্য বাবা, তুমি এখানে কেন এসেছো? সৌম্য ইরার মাকে সালাম দিয়ে বলে, আন্টি, এরাকে একবার নিচে আসতে বলবেন প্লিজ, একবার দেখা করে চলে যাব। দোতলার বেলকনিতে দাঁড়ানো ইরার মা সৌম্য দিকে তাকিয়ে শক্ত করে কিছু বলতে চাইল, কিন্তু পারল না। ছেলেটা কত অসহায় মুখে আবদার করছে। ভদ্রমহিলা তবুও কিছুটা শক্ত কণ্ঠে বলে, এখান থেকে তুমি যাও, বলছি তো এরা ভালো আছে, তুমি ওর আশেপাশে আর আসবে না। সৌম্য কিছু বলতে চায়, তার আগেই কল কেটে যায়। সৌম্যর বোধহয় এত অসহায় লাগেনি কখনো নিজেকে। এতটা পর হয়ে গেল সে, একটা বার দেখা করা যায় না তার সাথে। ইরা তার ঘরে জানালার পাশে মনমরা হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার বাবা তার থেকে ফোন কেড়ে নিয়েছে, বলতে গেলে এই ঘরে বন্দি করে রেখেছে। 1 সেকেন্ডের জন্য এই ঘর থেকে তাকে বের হতে দেয় না। মাঝে মাঝে তার সাথে বিয়ে ঠিক করে রাখা রিয়াদ আসলে তাকে বাইরে পাঠায় লোকটার সাথে। ইরা দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি নিচে নামিয়ে উল্টো ঘুরতে গিয়েও দাঁড়িয়ে যায় রাস্তার পাশে সৌম্যকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাথে সাথে চোখ জোড়া ভিজে যায়, চেঁচিয়ে ডাকে, সৌম্য। কিন্তু তার গলার আওয়াজ বাইরে যায় না। ইরা দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজায় থাপ্পড় দিতে দিতে কান্না মাখা গলায় বলে, আম্মু, আম্মু দরজা খোলো, আম্মু। দরজার উপাস থেকে কোনো সাড়া পায় না। ইরা থেমে যায় না, গলার আওয়াজ বাড়িয়ে সমানে ডাকে, আম্মু দয়া করে দরজাটা খোলো। হঠাৎই দরজা খোলার শব্দ পেয়ে ইরা দুপা পিছিয়ে যায়। দরজা খুলে কেউ ভিতরে প্রবেশ করলে ইরা চোখ তুলে রিয়াদকে দেখে বিরক্ত হলো। রিয়াদের পাশ কাটিয়ে বাইরে যেতে নিলে রিয়াদ ইরার হাত টেনে ধরে। ইরা প্রচন্ড রেগে হাত ঝাড়া মেরে সরিয়ে চিৎকার করে বলে, লম্পট, আমাকে ছুবি না তুই। রিয়াদ বাঁকা হেসে বলে, ইরাবতী, ঢাকার মালিককে রেখে সব ভুলে গেলে সুন্দরী? ইরা ঢোক গেল। রিয়াদ শয়তানি হাসি দিয়ে বলে, রেডি হয়ে নাও সুন্দরী, আমরা শপিং এ যাব। আমি তোর সাথে কোথাও যাব না। একদিন গিয়েছি বলে ভেবেছিস আকাশের চাঁদ পেয়ে গিয়েছিস? রিয়াদ গা দুলিয়ে হেসে বলে, হবু বউয়ের মুখে তুই শুনতে ভালোই লাগে। তা সুন্দরী, তোমার সৌম্যকে কি এখনই উপরে পাঠাবো? আরে বেচারা জীবন দিতে নিজেই পায়ে হেঁটে চলে এসেছে। কথাটা বলতে বলতে পকেট থেকে ফোন বের করে ইরা ঢোক গিল। অতঃপর চোখ বুজে শক্ত গলায় বলে, চলুন। রিয়াদ শক্ত করে হেসে বলে, বাহ, এক লাইনে পুরো তুই থেকে আপনি, ভালো ভালো। রিয়াদ ঘর থেকে বেরিয়ে যায়। ইরা দৌড়ে জানালার কাছে এসে দাঁড়ায়। সৌম্যকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নিজেকে সামলে তার ড্রয়ার থেকে একটা ছোট্ট চাকু বের করে, যেটি এক হাতের মুঠোয় এঁটে যায়। যে জামা পরে ছিল ওভাবে ইরা রুম থেকে বেরিয়ে যায়। রিয়াদ ইরাকে দেখে সামনের দিকে এগুলো ইরা পিছু পিছু যায়। রিয়াদ হাসতে হাসতে বলে, তোমার সৌম্যর সাথে ভুলেও কথা বলতে যেও না সুন্দরী, তোমার বাবার নজর কিন্তু খুব নিখুঁত। ইরা চুপ থাকলো। বাইরে বেরিয়ে গাড়ির সামনে দাঁড়ালে সৌম্য ইরাকে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসে ইরার দিকে। ইরার মাথা নিচু। রিয়াদ হেসে বলে, আমার বউয়ের কাছে কি বাবু? সৌম্য অবাক হয়ে তাকায় ইরার পাশে দাঁড়ানো ছেলেটার দিকে। গত 2 দিন আগে সেই ছেলেটি সৌম্য ঢোক গেল মৃদুস্বরে জিজ্ঞাসা করে, আপনাদের বিয়ে হয়ে গিয়েছে? ইরা কিছু বলার আগে রিয়াদ হেসে বলে, হানিমুনের টিকিট কাটাও শেষ? ইরার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সৌম্যর গলা শুকিয়ে আসলো। সে ইরার সাথে 2 মিনিট কথা বলতে চাইছিল, কিন্তু এখন যেন আর ইচ্ছা করছে না। সৌম্য রিয়াদের দিকে তাকিয়ে রইল। ছেলেটার গায়ের রং ইরার মতোই ফর্সা। মনে মনে নিজের উপর বিদ্রুপ হাসলো। মাথা নিচু করে তার হাতের দিকে একবার তাকালো। গায়ের রংটা তার বেশ ভালোই চাপা। ইরার পাশে সে সব দিক থেকেই বেমানান। দীর্ঘশ্বাস ফেলে বহু কষ্টে উচ্চারণ করলো, আপনাদের খুব সুন্দর মানিয়েছে। রিয়াদ হেসে বলে। সৌম্য আর দাঁড়ালো না, 2 পা পিছিয়ে গেল। মাথা নিচু করে রাখা ইরার দিকে একবার তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল। এরপর মৃদুস্বরে বলে, ভালো থাকিস ইরাবতী। কথাটা বলেই সাথে সাথে উল্টো ঘুরে বড় বড় পা ফেলে হাঁটতে শুরু করে সৌম্য। চোখ দুটো ভীষণ ঝাপসা ঠেকে, ভাঙা গলায় বিড়বিড় করে, হৃদয়ের সুপ্ত অনুভূতি বুঝলাম, যে অনুভূতি শুধুই তোকে ঘিরে। অপ্রকাশিত অনুভূতির বুক ফেটে প্রকাশ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা হলো, কিন্তু না, বের হতে পারলো না। পুনরায় সেগুলো বুকের ভেতরে দাফন হলো। কথাগুলো বলে শার্টের হাতা দিয়ে চোখ মুছলো সৌম্য। সারা জীবন একটুখানি সুখ ভুল করেও তার দুয়ারে আসলো না। আহ, কি জীবন তার। গাড়ির ড্রাইভিং সিটে বসে ইরা নিঃশব্দে চোখের পানি ফেলে। রিয়াদ একটা গান চালিয়ে দেয়, যেন তার খুব আনন্দের দিন। ইরা নিজেকে সামলে নিল। হাতের মুঠোয় ধরে রাখা ছোট্ট চাকু মেলে ধরলো। বা হাতে চোখ জোড়া মুছে আর চোখে রিয়াদের দিকে তাকালো। রিয়াদ রাস্তার পাশে গাড়ি সাইড করে ইরার দিকে ফিরতে নেয়। তার আগে ইরা তার হাতে চাকু এগিয়ে নিয়ে রিয়াদের ঘাড়ে বসিয়ে দেয়। জায়গা মতো নিয়ে দিয়েছে। রিয়াদ চোখ বড় বড় করে তাকায়। ইরাকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু পারল না। ইরা ফুঁসতে ফুঁসতে বলল, ইশতিয়াক আহমেদের রক্ত আমি। আমার বাবা যে ডালে চলে, আমি সব সময় তার উপরে ডালে চলি।
ইশতিয়াক আহমেদের সাথে হাত মিলিয়েছিস, তো তার হাতে রক্ত বোঝা ঝাঁজ কেমন দেখবি না? রিয়াদ নিভু নিভু চোখে তাকায় ইরার দিকে। ইরা রিয়াদকে ছেড়ে তার জায়গায় বসে আঙ্গুল উঁচিয়ে বলে, খুব শখ আমার স্বামী হওয়ার। সৌম্য শেখ ছাড়া আর কারো ইরাবতীর স্বামী হওয়ার যোগ্যতা নেই, বুঝলি না, কোনো অধিকার আছে। সৌম্যকে মারবি বলেছিলি না? ইরাবতী থাকতে সৌম্যর গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না, প্রুফ দিয়ে গেলাম। রিয়াদ চোখ বন্ধ করে নেয়। ইরা কথাগুলো বলে তার গলায় পেঁচানো ওড়না দিয়ে নাক মুখ ঢেকে গাড়ি থেকে বেরিয়ে যায়। আশেপাশে তাকিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়ায়। সৌম্যর কথা মনে আসতে চোখ জোড়া ভিজে ওঠে। সৌম্যর অসহায়ত্বে ঘেরা কণ্ঠ কানে বাজে। ইরা দুহাতের মাঝে মুখ লুকিয়ে ফোপানো কণ্ঠে বিড়বিড় করে, তুই কিভাবে ভাবলি সৌম্য আমি অন্য কাউকে বিয়ে করব? তুই আমাকে কখনো বুঝিসনি না। ভীষণ ভালোবাসি তোকে আমি সৌম্য, ভীষণ ভালোবাসি। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8টা। শিমু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে সব কাজ শেষে সন্ধ্যাকে নিয়ে ডাইনিং রুমে সোফায় এসে বসেছে। সন্ধ্যার সাথে গল্প করছে। সন্ধ্যা ইশারায় বুঝায়। শিমুর বুঝতে একটু সময় লাগে, তবে শিমুর এতেই বেশ ভালো লাগছে। শিমুর কাছে সন্ধ্যাকে তার মতোই লাগছে, চঞ্চল টাইপ, এজন্য বেশি ভালো লাগছে। শিমু সন্ধ্যাকে তার কোচিংয়ের একটা কাহিনী শোনাতে চায়। শিমু তখন ক্লাস 7-এ পড়তো। সন্ধ্যা আগ্রহী চোখে চেয়ে, শিমু বলতেই পারছে না, বলার আগে হাসতে হাসতে ঢলে পড়ছে। সন্ধ্যা বোকা চোখে চেয়ে আছে। বেশ কিছুক্ষণ পেরোলো। শিমুর অবস্থা একই রকম দেখে সন্ধ্যা হতাশ হয়। বিরক্ত হয়ে শিমুর হাত ধরে টেনে তোলে। শিমুকে বাইরের দিকে টেনে নিয়ে যেতে নিলে শিমু কোনো রকমে হাসি আটকে থেমে থেমে বলে, আরে ভাবি, কোথায় নিয়ে যাচ্ছ? সন্ধ্যা পিছু ফিরে ডান হাতের আঙ্গুল দ্বারা মাথা দেখায়, এরপর হাতের ইশারায় বোঝায়। তোমাকে মেন্টাল হসপিটালে নিয়ে যাচ্ছি, এসো। সন্ধ্যার কথা শুনে শিমুর মুখ ভোতা হয়ে যায়। মেকি রাগ দেখিয়ে বলে, ধ্যাত, তুমি তো আচ্ছা মজা না ভাবি। কাহিনীটা প্রচুর হাস্যকর, তোমাকে বলতে তুমি হাসতে হাসতে পড়ে যাবে। সন্ধ্যা হেসে বোঝায়। তাহলে বলো। ডান দিকে হেলে পড়ার ভঙ্গি করে বলে। আমিও একটু পরে যাই। শিমু হেসে ফেললো সন্ধ্যার কাণ্ডে। আসমানি নওয়ান অবাক হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আছে। মেয়েটা এই কয়দিন কত শান্ত হয়ে থাকতো, অথচ তার বয়সে একটা মেয়েকে পেয়ে যেন ভিতরে সব চঞ্চলতা উগলে দিচ্ছে সন্ধ্যা। শিমুর মা বলে ওঠে। আসমানি নওয়ান মৃদুস্বরে বলে। শিমুর মা হেসে বলে। দুই বোনের চোখের কোণেই পানি। শিমু সন্ধ্যার হাত ধরে সোফায় বসা, এরপর বলতে শুরু করে। ক্লাস 7-এ কোচিং করতাম। সেই কোচিংয়ে কয়েকজন পড়তাম, এই ধরো 10 জনের মতো। স্যারের নাম রাজীব ছিল। তো রাজীব স্যার তখন বোর্ডের সামনে দাঁড়িয়ে ম্যাথ করাচ্ছিল। আমার খাতা উঠিয়ে নিচ্ছিলাম। স্যারের ম্যাথ করা শেষ হলে যে চেয়ারে এসে বসে, আমরা সবাই মনোযোগ দিয়ে লিখছিলাম। হঠাৎ কেমন যেন প্যাপো আওয়াজ শুনতে পাই সবাই। আমি লেখা থামিয়ে স্যারের দিকে তাকিয়ে বললাম, স্যার আপনার মনে ফোন ভাইব্রেট হচ্ছে। স্যার কিছু বললো না। দুদু চেতা থেকে উঠে দাঁড়িয়ে বাইরে যেতে নিলে ফটাস করে একটা শব্দ হলো। কথাটা বলে শিমু শব্দ করে হেসে দেয় সাথে সন্ধ্যা। শিমু কোনো রকমে হাসি আটকে বলে, তারপর বুঝলাম আসলে আমি যে ফোনের ভাইব্রেট ভাবছিলাম সেটা আসলে রাজীব স্যারের বারো দূষণ। সন্ধ্যা হাসতে হাসতে সোফায় আধা শোয়া হয়ে পড়েছে। কোনোদিনও এত হেসেছে কিনা মনে পড়ে না। শিমু দাঁত কেলিয়ে হাসে। সন্ধ্যার হাসতে হাসতে নাজেহাল অবস্থা। আকাশ মাত্রই বাড়ি ফিরেছে। ডাইনিং রুম দিয়ে পাস করে যাওয়ার সময় হাসির শব্দে বাম দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। সন্ধ্যা কেমন পাগলের মতো হাসতে দেখে ভ্রু কুচকে যায় তার। পাশে শিমুকে হাসতে দেখে বুঝলো এই কোনো কাজ করেছে। আকাশ এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। সন্ধ্যার চোখ বন্ধ। আকাশ শীতল দৃষ্টিতে সন্ধ্যার দিকে চেয়ে আছে। দুহাত আড়াআড়ি কুঁজে শিমুর উদ্দেশ্যে আকাশ বলে, এখানে কি হচ্ছে? আকাশের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত সোজা হয়ে বসে ডান হাতে মুখ চেপে ধরে হাসি আটকায়। শিমু আকাশকে দেখে দাঁড়িয়ে গিয়ে বলে, আকাশ ভাইয়া, তোমার বউ হাঁকতে হাঁকতে পাগল হয়ে গেছে। আকাশ বিস্ময় কণ্ঠে বলে, মানে? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। হাই আল্লাহ, এমনিতে আকাশের সামনে এমন সিচুয়েশনে পড়ে তার অবস্থা খারাপ, সেখানে এই শিমু তার মান সম্মান খেয়ে দিল। সন্ধ্যা শিমুর পিছে দাঁড়িয়ে শিমুর পিঠে চিমটি কাটে। শিমু পিছনে হাত বুলিয়ে আহ আওয়াজ করে বলে ওঠে, মিস্টার আকাশ ভাইয়া, ওটা হাসতে হাসতে হবে। আকাশ কিছু বলল না। সন্ধ্যা শিমুর পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, সামনে থেকে সরো। শিমু ভ্রু কুচকে বলে, কেন? আকাশ রেগে তাকায়। শিমু দ্রুত বলে, সরষে সরষে বলেই আকাশের সামনে থেকে সরে যায়। আকাশ সন্ধ্যার দিকে এগিয়ে এসে মৃদুস্বরে বলে, হাসছিলে কেন? পাশ থেকে শিমু বলে, অনেক হাস্যকর কাহিনী, আমি তোমাকে বলছি আকাশ ভা। আকাশের শক্ত চাহনি দেখে শিমুর কথা থেমে যায়। মেকি হেসে বলে, ভাবের হয়ে হেল্প করে দিচ্ছিলাম আর কি। বলেছি আমি হেল্প করতে। শিমু মাথা নেড়ে বলে, না মানে আমি একটু। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, এখান থেকে যা, বিরক্ত করিস না। শিমু মুখ ফুলিয়ে বলে, আমি তোমাদের বাড়ির মেহমান। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, যা, শরবত বানিয়ে আন, ক্লান্ত লাগছে আমায়। শিমু কোমরে হাত দিয়ে বলে। আমি? আকাশ বিরক্ত হয়ে বলে,
না তোর বেয়াদব ভাষণ মিশু। আকাশের কথা শুনে সন্ধ্যা হেসে ফেলে। শিমু মুখ গোমরা করে তার খালার ঘরের দিকে যায়। তার ছেলের নামে বিচার দিবে, তাকে দিয়ে কাজ করাচ্ছে। পৃথিবীতে সব ভাইয়েরাই মনে হয় এমন, বোনকে দিয়ে শুধু কাজ করানোর ধান্দায় থাকে। সন্ধ্যা আকাশের পাশ কাটিয়ে শিমুর পেছু যেতে নিলে আকাশ সন্ধ্যার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমাকে যেতে বলিনি। সন্ধ্যা আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার পানে চেয়ে একটু এগিয়ে এলে সন্ধ্যা পিছু সরে যায়। মেয়েটি ঢোক গিলে। আকাশ ডান হাতের বুড়ো আঙ্গুল সন্ধ্যার গালে টোল সৃষ্টি হওয়া জায়গাটাতে রেখে মৃদু স্বরে বলে। আবার হাসো। সন্ধ্যা ঢোক গিলল। জীবনে প্রথম কোনো পুরুষের এমন একটা আঙ্গুলের স্পর্শ পেয়ে সন্ধ্যার পুরো শরীর কেঁপে ওঠে। আকাশ সন্ধ্যার দিকে আরো এক পা এগিয়ে এসে বলে। হাসো। সন্ধ্যা এলোমেলো দৃষ্টি ফেলে। আকাশ আবারও সন্ধ্যার দিকে এক পা এগিয়ে আসলে সন্ধ্যা দু পা পিছিয়ে যায়, যার ফলে সোফার সাথে বেঁধে ঠাস করে সোফার উপর পড়ে যায় সন্ধ্যা। আকাশ বিরক্ত চোখে তাকায় সন্ধ্যার দিকে। ডান পা ভাঁজ করে সোফার উপর রেখে বাম পা মেঝেতে রেখে সন্ধ্যার দিকে ফিরে বসে আকাশ। সন্ধ্যা বুঝতে পেরে দ্রুত সোফা থেকে উঠতে নিলে আকাশ বা হাতে সন্ধ্যার ডান হাত ধরে সন্ধ্যাকে টেনে তার দিকে ফিরিয়ে রেগে বলে, পালাচ্ছ কেন? এসব আমি পছন্দ করি না। সন্ধ্যা ঢোক গিলল। এই লোকটার কি হয়েছে? তার সাথে এমন অদ্ভুত বিহেভ করছে কেন? আকাশ আবারও বলে। হাসো। সন্ধ্যা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আকাশকে তার কাছে আপাতত এক অদ্ভুত প্রাণী লাগছে। হুট করে আকাশের এমন বিহেভে সন্ধ্যার মাথা ঘুরছে। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে ডান হাতে সন্ধ্যার গাল চেপে তার দিকে ফিরিয়ে শক্ত গলায় বলে, হাসো ইডিয়েট। সন্ধ্যার চোখ বড় বড় হয়ে যায়। লোকটা কি পাগল? তাকে ধমকিয়ে বলছে হাসতে। এমন পরিস্থিতিতে তার কান্না পাচ্ছে, সে হাসবে কি করে? সন্ধ্যাকে চুপ দেখে আকাশ বিরক্তি কণ্ঠে বলে, বাংলা বোঝো না? হাসতে বলেছি, হাসো। সন্ধ্যা শক্তি খাটিয়ে সোফা থেকে দাঁড়াতে চায়, কিন্তু তার ডান পা আকাশের বা পায়ের উপর পড়ে। আকাশ ভ্রু কুঁচকে মাথা নিচু করে সন্ধ্যার পায়ের দিকে তাকায়, এরপর সন্ধ্যার দিকে। সন্ধ্যার ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত আকাশের পায়ের উপর থেকে তার পা সরিয়ে নেয়। বেচারির মুখ কাদো কাদো হয়ে গিয়েছে। আকাশ আবার মাথাটা একটু ঝুঁকিয়ে সন্ধ্যার পায়ের দিকে তাকায়। মেয়েটির পরনে জামা আর প্লাজো, পায়ের গিরা থেকে প্লাজো উপরের দিকে উঠে যাওয়ায় আকাশের নজর পড়ে সন্ধ্যার পায়ের নুপুর। সন্ধ্যার দিকে চেয়ে প্রশ্ন করে, এই নুপুর কোথায় পেয়েছো? আকাশের হাত এখনো সন্ধ্যার গালে। সন্ধ্যা বোকা চোখে আকাশের দিকে চেয়ে থাকে। আকাশ সন্ধ্যার গাল ছেড়ে মৃদুস্বরে জিজ্ঞেস করে, মা দিয়েছে? সন্ধ্যা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। আকাশ ভ্রু কুঁচকে বলে, তাহলে কে দিয়েছে? তোমার পরিচিত কেউ? সন্ধ্যা এবার চোখের ইশারায় হ্যাঁ বোঝায়। আকাশ সাথে সাথে প্রশ্ন করে, ছেলে নাকি মেয়ে? সন্ধ্যা হাতের এক আঙ্গুল দিয়ে প্রথমটা বুঝায়। আকাশ বুঝতে পারে ছেলে, সাথে সাথে রেগে বলে, বেয়াদব মেয়ে, পরপুরুষের জিনিস পায়ে পড়ে তোমার লজ্জা করে না? সন্ধ্যা হতভম্ব হয়ে যায়। আকাশ নিচু হয়ে সন্ধ্যার ডান পায়ের নুপুর ধরে জোরে টান দিলে ছিঁড়ে যায়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। আকাশের নজর সন্ধ্যায় আরেক পায়ে। আকাশ বিরক্ত হয়ে উঠে দাঁড়ানোর আগে সন্ধ্যা এগিয়ে এসে আকাশের হাত থেকে খণ্ডিত নুপুর নিতে চায়। সামান্য ঝুঁকে দু হাতে আকাশের হাতের মুষ্টি খুলতে চায়। আকাশ শক্ত করে হাতের মুঠোয় সন্ধ্যার খণ্ডিত পায়েল ধরে রাখলো। সন্ধ্যা দু হাতে আকাশের হাতের মুঠো খুলতে চায়, কতগুলো খামচিও দিয়ে দিয়েছে। আকাশ শক্ত চোখে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা ব্যর্থ হয়ে আকাশের দিকে ভেজা চোখে তাকায়। সন্ধ্যার ভেজা চোখে চোখ পড়লে আকাশের দৃষ্টি শিথিল হয়। সন্ধ্যার দু হাত জমা করে রিকোয়েস্ট করে তার নুপুর দিয়ে দেওয়ার জন্য। আকাশ তার মুঠো করা হাত শিথিল করে। সন্ধ্যা আকাশের হাত থেকে তার দ্বিখণ্ডিত নুপুর এক প্রকার ছিনিয়ে নেয়। এরপর উল্টো ঘুরে যেতে নিলে আকাশ দাঁড়িয়ে সন্ধ্যার হাত টেনে ধরে রাগান্বিত স্বরে বলে, কার জন্য কাঁদছিলে তুমি? সন্ধ্যা হাত মুচড়ায়। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, কে দিয়েছে এটা? সন্ধ্যা অসহায় চোখে তাকালে আকাশ সন্ধ্যার হাত ছেড়ে দেয়। সন্ধ্যা সোফার উপর আকাশের ফোন দেখতে পেরে এগিয়ে গিয়ে ফোনটা হাতে নেয়। এরপর ফোনটা আকাশের দিকে এগিয়ে দিকে বোঝায় লক খুলে দিতে। আকাশ বুঝতে পেরে তার ফোনের লক খুলে দিল। সন্ধ্যা আকাশের ফোনে কিছু টাইপ করতে শুরু করে। প্রায় মিনিট 3 সময় নেয় সন্ধ্যা। এরপর ফোনটা আকাশের সামনে ধরলে আকাশ পড়তে শুরু করে, আমার ভাইয়া আমাকে রূপার পায়েল বানিয়ে দিয়েছিল, বুঝেছেন? আপনার প্রবলেম কি? হ্যাঁ, আমার ভাইয়ের জিনিস কেন ছিঁড়ে ফেললেন? আপনার জিনিস তো নিইনি আমি। ভাইয়া কত ভালোবেসে বানিয়ে দিয়েছে জানেন আপনি? জানবেন কি করে? পারেন তো শুধু কারণ ছাড়া মানুষকে লোভী বলতে। যারা যেমন তারা অন্যকে তেমনই বলে। নিজে লোভী বলেই আমাকে লোভী বলেছিলেন আপনি। আপনি হলেন মেয়ে লোভী। মেয়ে দেখলেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন, লোভী কোথাকার। লেখাগুলো পড়ে আকাশ বিস্ময়ে চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ঢোক গিলে আকাশের ফোন সোফার উপর ছুঁড়ে ফেলে দৌড় দিতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলে, কি বললে? সন্ধ্যা ডান হাত মুখে দিয়ে ইশারায় বুঝায়, আপনি বাংলা পড়তে পারেন না? মূর্খ নাকি? আকাশ চোখ বড় বড় করে তাকায়। কি পরিমাণ বেয়াদব মেয়ে ভাবা যায়। এতদিন সে একে কত অবলা মেয়ে ভাবত। সন্ধ্যার হাত আরো শক্ত করে ধরে দাঁত কিরমির করে বলে, এই ইডিয়েট, আমি কোনো মেয়েদের দিকে তাকাই না, বুঝতে পেরেছো?
সন্ধ্যা বিরক্ত হলো, তাকে দেখলেই তাকিয়ে থাকে, আবার বলছে কারো দিকে তাকায় না। আকাশের হাত শিথিল হলে সন্ধ্যা তার ঘরের দিকে দ্রুত পায়ে চলে যায়। আকাশ বিরক্ত চোখে চেয়ে দেখলো সোফার উপর তার ফোন নিয়ে কাউকে কল করে। রিসিভ হওয়ার সাথে সাথে চিৎকার করে বলে, আমার ডিভোর্স পেপার আসছে না কেন? এদিকে এক বেয়াদব মেয়ে আমার আশেপাশে ঘুরঘুর করছে। একে নেওয়া যাচ্ছে না, আর কোনো মাস্ট আসে অপেক্ষা করতে পারবো না। 1 সপ্তাহের মধ্যে যদি আমার বাড়িতে ডিভোর্স পেপার না আসে তাহলে তোকে পিস পিস করে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো, বলে রাখলাম। ওপাশ থেকে অরুণ ভ্রু কুচকে বলে, আমাকে তোর কোন দিক থেকে উকিল মনে হচ্ছে? আমি হলাম কি সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে। আকাশ বিরক্ত হয়ে বলে। তুই কোথা থেকে এলি? অরুণ হতাশ কণ্ঠে বলে, মাটির তল থেকে। সমস্যা কি তোর? বউটাকে মানছিস না কেন? কারণ ও বেয়াদব। অরুণ চোখ ছোট ছোট করে বলে। আদৌ বলি হলে মানতি? আকাশ বিরক্ত হয়। সামনে তাকালে দেখলো সন্ধ্যা তার দিকে চেয়ে আছে, চোখ দুটো ভেজা মনে হলো। আকাশ পাত্তা দিল না, এরকম বেয়াদব মেয়েকে তার সহ্য হয় না। তার পিছে কত মেয়ে ঘুরঘুর করতো, সে অ্যাভয়েড করতো, আর এই মেয়ে সরাসরি তাকে মেয়ে লোভী বানিয়ে দিল। সন্ধ্যার দিকে তাকিয়ে অরুণের উদ্দেশ্যে রেগে বলে, ডিভোর্স পেপার ছাড়া আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে আমি তো ডিভোর্স পেপার কই পাবো? সেটা তুই জানিস। বলেই খট করে কল কেটে দেয় আকাশ। এরপর বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আকাশের চিৎকারে আসমানি নওয়ানের ঘর থেকে সবাই বেরিয়ে আসে। আকাশের বলা কথাগুলো শুনেছে। আসমানি নওয়ান চুপচাপ দেখলো আকাশকে। শিমুর মা এগিয়ে এসে বলে, আকাশ, তুমি সন্ধ্যাকে ডিভোর্স দিতে পারবে না। আকাশ পিছু ফিরে রেলিং এর সাথে হেলান দিয়ে বলে। কেন? আকাশের খালা রেগে বলে। আমি বলেছি তাই। আকাশ গম্ভীর গলায় বলে, তুমি বলতে থাকো, আমি সময় মতো ডিভোর্স দিয়ে দেবো। কথাটা বলে উপরে উঠতে থাকে। দুই বোন হতাশ চোখে আকাশকে দেখলো। শিমু মাথা চুলকে। আকাশ ভাইয়া সন্ধ্যা ভাবিকে ডিভোর্স দিবে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। সে এসব কিছু জানতো না। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের ভিতর গিয়ে দরজা ভিড়িয়ে দেয়। ডান হাতে দ্বিখণ্ডিত নূপুর হাতের মাঝে মেরে ধরে। আকাশের কথাগুলো মনে পড়লে সন্ধ্যা নিজের উপর বিদ্রুপ হাসে, চোখ জোড়া ভিজে ওঠে। ডিভোর্স তার ভাগ্যে লেখা আছে, এটা তো বিয়ের দিন রাতেই বুঝেছিল। তবুও কেন যেন খারাপ লাগে, একজনের সাথে বেঁধে গিয়েও আবার আলাদা হয়ে যাওয়া। সন্ধ্যার বুক ভার হয়। সৌম্যর আদর মাখা ডাক কানে বাজে। বনু, এই যে নূপুরটি সৌম্য তাকে এনে দিয়েছিল। সন্ধ্যা তখন ক্লাস 8-এ পড়তো। গ্রামে তার এক বান্ধবী ছিল, পায়ে নূপুর ছিল 2টি। সন্ধ্যার ভীষণ ভালো লাগে নূপুর। সে তার বান্ধবীর কাছে নূপুর জোড়া চাইলে সে সন্ধ্যাকে পড়তে দিয়েছিল। সন্ধ্যার পায়ে নূপুর পরে সে কি উচ্ছলতা, বেশ অনেকক্ষণ দৌড়ায়। এরপর তার বান্ধবীকে নূপুর জোড়া ফেরত দিতে আসলে দেখে একটা পায়ের নূপুর নেই। সন্ধ্যা ঢোক গিলে। তার বান্ধবী ব্যাপারটা বুঝতে পেরে সন্ধ্যাকে যা নয় তাই বলেছিল। তার মা নেই, বাবা থেকেও নেই, বাবা কেন তাকে দেখতে পারে না, আরও কত কথা। সন্ধ্যা অবাক হয়ে শুধু তাকিয়েছিল। তখনই সেখানে তার ভাই সৌম্য এসে যখন কাহিনী জানলো, তখন সৌম্য অনেকটা সময় নিয়ে খুঁজে খুঁজে সেই মেয়ের নূপুর এনে ফিরিয়ে দিয়েছিল। এরপর সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে নিয়ে বলেছিল, বোনো, একদিন তোকে ওর চেয়ে অনেক দামি নূপুর এনে দেব, দেখিস। সৌম্য সত্যই 1 বছরের মাথায় তার জন্য রূপার নূপুর এনেছিল, তার পায়ে নিজ হাতে পরিয়ে দিয়েছিল। সন্ধ্যা গল্পে শুনেছে প্রেমিকেরা প্রেমিকাদের নূপুর পরিয়ে দেয়, কিন্তু তার ভাই বাইরে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে তার জন্য যত্ন করে ভালোবেসে এই নূপুর বানিয়ে এনেছিল। সন্ধ্যাকে ডেকে বলেছিল, বোনো, তোর খুব পছন্দের একটা জিনিস এনেছে আজ। সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকিয়েছিল। সৌম্য ঘেমে নিয়ে একাকার হয়েছিল। সন্ধ্যা সৌম্যকে ঠেলছিল ফ্রেশ হওয়ার জন্য, তারপর সব নিবে। সৌম্য শোনেনি। সে শার্টের হাতা দিয়ে কপালের ঘাম মুছে হাঁটু মুড়ে বসে সন্ধ্যার 2 পায়ে নূপুর পরিয়ে দিয়ে মাথা উঁচু করে বলেছিল, এবার হেঁটে দেখাতে বোনো। সন্ধ্যা পায়জামা উঁচু করে নূপুর দুটো দেখে বিস্ময় চোখে তাকিয়েছিল সৌম্যর দিকে। হাঁটু মুড়ে বসে মাথা নিচু ফুপিয়ে উঠেছিল। সৌম্য ব্যথিত স্বরে বলেছিল, কাঁদছিস কেন বোনো? সন্ধ্যা চোখ মুছে ইশারায় বুঝিয়েছিল, কারণ তুমি বেস্ট ভাইয়া। কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। 2 হাতের মুঠোয় থাকা পায়েল ভিজে একাকার হয়। খুব মনে পড়ছে সৌম্য ভাইকে। এই তো তার ভাইয়ের একটুখানি স্মৃতি। লোকটা কিভাবে ছিঁড়ে ফেললো, পা ছিলে গিয়েছে। সন্ধ্যা ওসব গায়ে মাখলো না। তার তো এই নুপুরটার জন্য দম আটকে কান্না আসছে। লোকটা তার ভাইয়ের জিনিস ছিঁড়ে ফেললো, অথচ একটু অনুতাপ নেই। উল্টো তাকে ডিভোর্স দিতে পারছে না বলে কত রাগ। ডিভোর্সের কথা ভেবে সন্ধ্যার নিঃশ্বাস ভারী হলো। সৌম্য রাস্তার ধার দিয়ে হাঁটছিল, মুখে মলিনতার ছোঁয়া। ইরার নীরবতা সৌম্যর বুকে ছুরির ন্যায় আঘাত করছে। তার ইরাবতী অন্য কারো কি করে মানবে সৌম্য? হঠাৎই তার সামনে কারো স্থির 2টো পা দেখে সৌম্য দাঁড়িয়ে যায়। মাথা উঁচু করলে ইরার বাবাকে দেখে ভ্রু কুঁচকে যায় তার। লোকটা সৌম্যর কাঁধে হাত দিয়ে বলে, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, 5 মিনিট সময় দাও। সৌম্য কি বলবে বুঝলো না। সম্মতি না দিলেও না করতে পারলো না। ইশতিয়াক আহমেদ সৌম্যকে নিয়ে একটা ক্যাফেতে বসে হালকা কিছু অর্ডার করে ভদ্রলোক। সৌম্যর বদনে চিন্তার ভার। ইশতিয়াক আহমেদ সৌম্যর দিকে চেয়ে ভাবনায় ব্যস্ত। কয়েকদিন আগে সৌম্যর ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে জানতে পারে সন্ধ্যার কথা। প্রথমে আকাশ ইরাকে বিয়ে করতে রাজি ছিল, এরপর রাজি নয়।
কারণ হিসেবে বুঝলো সৌম্যর বোন সন্ধ্যা। তখন থেকে তার মেজাজ পুরো বিগড়ে আছে। এক ভাই তার মেয়েকে দখল করে বসে আছে, আরেক বোন আকাশের জীবনে চলে এসেছে। দুই ভাই বোন তার প্ল্যান পুরো মাটি করে দিয়েছে। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছে আকাশ তার ডিভোর্সের সব ব্যবস্থা করছে। সময় লাগছে একটু, এজন্য কিছুটা শান্ত আছে সে। ভাবনা রেখে মৃদু হেসে বলেন, তো কেমন আছো? সৌম্য মৃদুস্বরে জানায় ভালো। ইরার বাবাকে পাল্টা জিজ্ঞাসা করলে ভদ্রলোক শব্দ করে হেসে ফেলে। সৌম্য ভ্রু কুচকে তাকায়। সে হাসির কিছু বলেছে বলে তো মনে হয় না। ইরার বাবা হাসি থামিয়ে বলে, একটু বেশি ভালো আছি, তাই হাসি থামছে না, বুঝলে? সৌম্য বিরক্ত হলো, তবে কিছু বলল না। ইরার বাবা পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে সৌম্যর দিকে তাক করলে সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। স্ক্রিনে সন্ধ্যার যেসব তাকে প্রতিদিন নিয়ম করে পাঠানো হতো। সৌম্যর গলা শুকিয়ে আসে, কাপা কণ্ঠে বলে, আমার বোনও কোথায়? ইশতিয়াক আহমেদ টেবিলের উপর ফোন রেখে হাসে। সৌম্য হঠাৎই রেগে বলে, আপনি আমার বোনকে কোথায় রেখেছেন বলুন। ভদ্রলোক ভ্রু কুচকে বলে, আমি তোমার বোনকে বিয়ে দিয়েছি নাকি তোমার পরিবার বিয়ে দিয়েছে, আমার চেয়ে তো তাদেরই ভালো জানার কথা। সৌম্য শান্ত হলো। ইরার বাবা ভুল কিছু তো বলেনি। অতঃপর বলে, আপনি আমাকে আমার বোনের পেক ভিডিও পাঠাতেন তাই না? ইশতিয়াক আহমেদ হেসে বলে, বুদ্ধিমান ছেলে। সৌম্য বিচলিত কণ্ঠে বলে, আমার বোনের কোথায় আঙ্কেল, প্লিজ বলুন। ইশতিয়াক আহমেদ হঠাৎই মুখ গম্ভীর করে ফেলে। শক্ত গলায় বলে, আমার মেয়ের থেকে দূরে থাকবে। সৌম্য কি বলবে বুঝলো না। সে একটু আগে ইরার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু ইরার তো বিয়ে হয়ে গিয়েছে। ঢোক গিলে বলে, আমি বিবাহিত মেয়েদের পিছু নেই না আঙ্কেল। ইশতিয়াক আহমেদের কপালে ভাঁজ পড়ে। সৌম্য আবারও অনুরোধের সুরে বলে, আঙ্কেল প্লিজ বলুন আমার বোনটা কোথায়। বলবো, তার আগে আমার মেয়ের থেকে দূরে থেকে প্রুফ দাও, নিজে থেকে অ্যাভয়েড করে প্রুফ দাও। এর বিপরীতটা করলে তোমার বোনের খোঁজ পাওয়া তো দূর, সে এই দুনিয়ায় আর বেঁচে থাকবে না, বুঝলে? ভদ্রলোক হেসে বলে। সৌম্যর চোখে মুখে ভীতি। সে ইরার বাবাকে কয়েকবার দেখেছিল। ওপর থেকে ভদ্রলোককে দেখে ভীষণ সাদাসিধে লাগে, অথচ ভেতরটা কত নোংরা হলে এই কথা বলতে পারে। তার বোনটা না বাঁচলে সে কি করে বাঁচবে? এই দুনিয়ায় ওই একটা বোন ছাড়া আর কেউ নেই যে তার। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আপনার সব কথা শুনবো আঙ্কেল, প্লিজ বলুন আমার বোনও কোথায়। এই শহর ছাড়তে হবে, বাংলাদেশের শেষ প্রান্তে যেতে হবে, নয়তো তোমার বোনের লাশ তোমায় উপহার দেব। আমার আবার এরকম উপহার দিতে বেশ ভালো লাগে। সৌম্য দুহাত মুষ্টিবদ্ধ করলো। ইচ্ছে করলো এই লোকটার গলা কেটে একে লাশ বানিয়ে দিতে। তার কলিজার টুকরো বোনের দিকে হাত বাড়ায়, কিন্তু সৌম্য তার সব রাগ গিলে নিল। রাগ দিয়ে সব হয় না, ক্ষমতা লাগে, যা সৌম্যর নেই। কিন্তু তার সামনে বসা এই লোকটার ক্ষমতা অনেক, সৌম্য জানে। ব্যথিত স্বরে বলল, এই শহর ছেড়ে দেবো আঙ্কেল, আপনাকে কথা দিচ্ছে। আপনি আমার বোনটার খোঁজ দিন শুধু। ইশতিয়াক আহমেদ একটা চেক সৌম্যর দিকে বাড়িয়ে দিয়ে বলে, 15 লক্ষ টাকার চেক, এটা রাখো। সৌম্য অবাক হয়ে বলে, আমার মেয়ের থেকে দূরে থাকবে, তার পারিশ্রমিক। কথাটা শুনে সৌম্য রেগে যায়। শক্ত কণ্ঠে বলে, আমি আপনার মেয়ের থেকে দূরে থাকবো, এর বিনিময়ে এক পয়সাও লাগবে না। ইরার বাবা হেসে বলে, শুধু এই জন্য দিচ্ছি না, তোমার বোনকে পেতে চাইলে এই টাকা লাগবে, তোমাকে হেল্প করছি। সৌম্য অবাক হয়ে বলে, কেন? গেলেই বুঝতে পারবে। কোনো টাকা লাগবে না। আমার বোনকে কিভাবে আনতে হবে আমি সৌম্য শেখ তা জানি, আপনি শুধু ঠিকানা বলুন। ইরার বাবা হেসে বলে, বেশ তেজ আছে তোমার, এমন ছেলেকে আমার ভালো লাগে, কিন্তু পকেট ফাঁকা হলে তখন তাদের গোড়ার সময় হয় না। সৌম্য বিদ্রুপ হেসে বলে, আপনাদের মতো নিজেও মন মানসিকতার মানুষ সামান্য কয়েকটা টাকার জন্য এই সৌম্য শেখকে গণুন, তা আমি চাই না। বরং গর্ব করি আপনাদের থেকে দূরে থাকতে পেরে। ইরার বাবা রেগে তাকায় সৌম্যর দিকে, শক্ত করে বলে, তোমার বোনকে পাওয়ার শখ নেই নাকি? সৌম্য নিজেকে শান্ত করে বলে, আমার বোনের খোঁজ দিন। আমি তো বললাম আপনার মেয়ের আশেপাশেও যাব না। ইশতিয়াক আহমেদ দাঁড়িয়ে বলে, 1 সপ্তাহ পর এই ক্যাফেতে একবার আসবে, সেই দিন তোমার বোনের খোঁজ পাবে। এই কয়দিন প্রুফ দাও আমার মেয়ের থেকে দূরত্ব রাখার, দেখি কতটা সফল হও। আমার মন মতো হলে তোমার বোনের খোঁজ পাবে, নয়তো লাশ। কথাটা বলে 15 লাখ টাকা চেক সৌম্যর বুক পকেটে রেখে উল্টো ঘুরে যেতে নিলে সৌম্য ইশতিয়াক সাহেবের সামনে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে চেকটা বের করে ইশতিয়াক আহমেদের পকেটে ঢুকিয়ে হেসে বলে, আমি মধ্যবিত্ত হতে পারি, কিন্তু উচ্চবিত্ত, যেমন আপনার মতো লোভী নই। ইশতিয়াক আহমেদ রেগে তাকায়। সৌম্য মৃদু হেসে বলে, বোনের জন্য এতদিন অপেক্ষা করতে পেরেছি, আরও পারবো। আপনার মেয়ে আমার কাছে আসলে হ্যাফিডের উপর পিএইচডি করে ছেড়ে দেব। বিনিময়ে 1 সপ্তাহ পর আমি আমার বোনের খোঁজ নিতে এখানে আসবো। আসছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
কথাগুলো বলে সৌম্য জায়গাটা প্রস্থান করে। ইশতিয়াক আহমেদ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। গত 2 ঘন্টা যাবৎ ইরা সৌম্যর বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। সৌম্যর ঘরে তালা দেওয়া, কাউকে জিজ্ঞাসা করলেও কেউ বলতে পারে না। ইরা রাস্তার পাশে এপাশ ওপাশ পায়চারি করলো, হাঁটাহাঁটি করলো, আবার বসে বসে অপেক্ষা করলো। না, সৌম্যর কোনো খবর নেই। ইরা সৌম্যর জন্য রাত 10টা পর্যন্ত অপেক্ষা করলো। ফোনে কল দিয়েছে, বারবার ফোন বন্ধ পাচ্ছে। জায়গাটা ফাঁকা হতে শুরু করেছে। একা একটা মেয়ের কতক্ষণ এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? কতজন বাঁকা চোখে তাকালো। ইরা তবুও দাঁড়িয়ে রইল। আরও 1 ঘন্টা অপেক্ষা করলো, কিন্তু সৌম্যর খোঁজ নেই। ইরা ঝাপসা চোখে রাস্তার অপর পাশের পুরনো বাড়িটার দিকে তাকায়। জায়গাটা একদম নির্জন হয়ে গিয়েছে। ইরা দীর্ঘশ্বাস ফেললো। এখানে আর থাকা যাবে না, জায়গাটা একদমই সেফ না। জায়গায় জায়গায় ছেলেদের আড্ডা বসেছে। এটুকু সময়ের মধ্যে ইরা শেষবার সৌম্যর বাড়িটার দিকে দৃষ্টি রাখে, এরপর উল্টো পথ ধরে। এই শুনশান রাস্তাটা থেকে বের হতে হবে। তার পিছন থেকে পায়ের শব্দ পেয়ে ইরা একবার পিছু ফিরল। ঢুলতে ঢুলতে কয়েকজন তার দিকে আসছে। ইরা ভয় পেয়ে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে মেন রাস্তায় এসে ওঠে। পেছনে তাকিয়ে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এগিয়ে গিয়ে একটা বিকাশের দোকানে গিয়ে অ্যাকাউন্ট থেকে প্রায় 10,000 টাকা উঠায়। এরপর আশেপাশে খুঁজে একটা হোটেল পেলে 1 রাতের জন্য একটা রুম ভাড়া নেয়। উদ্দেশ্য কালকে সকাল সকাল আবারও সৌম্যর খোঁজে আসবে। হয়তো আজ কোনো পরিচিত বাড়িতে গিয়েছে, তবুও চিন্তা হয় তার বিয়ে হয়েছে ভেবে সৌম্য খুব কষ্ট পাচ্ছে। ইরা জানে। ইরা চাতক পাখি নেয় মেন রাস্তার ধারে কতক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু সৌম্য যে নেই। ঝাপসা চোখ জোড়া মুছে ভেতরে চলে যায়। ইশতিয়াক আহমেদ বাড়ি ফিরলে ইরার মা হন্তদন্ত এসে বলে, আমার মেয়ে কোথায় বলুন? কি করেছেন ওকে? আপনার পছন্দের ছেলের সাথে বেরিয়ে গেল, আর ফিরলো না কেন? রাত তো অনেক হলো। ইশতিয়াক আহমেদ বিরক্ত হয়ে বলে, মেয়ের জন্য চিন্তা বাদ দিয়ে রিয়াদের জন্য চিন্তা করো। ঘাড়ে চাকু বসিয়ে দিয়েছি তোমার মেয়ে। বাঁচবে কিনা সন্দেহ। তোমার মেয়ে এত তেজ কোথায় পেয়েছে? ইরার মা সাধারণত তার স্বামীর মুখের উপর কথা বলেন না। ভীষণ শান্তশিষ্ট স্বভাবের সে, কিন্তু মেয়েটা তার উল্টো। আজ তিনি একেবারে চুপ না থেকে বলেন, আপনার তেজ আপনার মেয়ে পেয়েছে, এটা তো সবাই জানে। বইয়ের মুখে সঠিক জবাব পেয়ে ইশতিয়াক আহমেদ দাঁত কিরমির করলো। ইরার মা মৃদুস্বরে বলে, ইরা কোথায়? ও বাড়ি আসবে না? ইশতিয়াক আহমেদ গম্ভীর গলায় বলেন, আসবে, সপ্তাহখানেক সময় গেলে এমনিই আসবে। কিন্তু এখন ও কোথায়? এত রাতে একা একটা মেয়ে কোথায় আছে? আছে হয়তো কোনো হোটেলে। অ্যাকাউন্টে অলরেডি টাকা নেই। আমার মেয়ে তোমার মতো গাধা নাকি? ইরার মা চুপ হয়ে গেল। মায়ের মন কি মানে? চিন্তা তো লেগেই থাকে। রাত তখন 12টার কাছাকাছি। সন্ধ্যা বাড়ি থেকে বেরিয়ে এসে তার ঘরের ভিতর ছটফট লাগছে। আজ অনেকদিন পর সে অনেক বেশি কেঁদেছে। যদিও বাইরে একটু ভয় ভয় লাগছে, তবুও বেরিয়েছে। আকাশদের বাড়ি থেকে বেরোলে বাড়ির বর্ডারের মাঝে বেশ বড়সড় একটা সুইমিং পুল আছে। সন্ধ্যা এগিয়ে গিয়ে সুইমিং পুলের পাশে বসে। মিটিমিটি আলো আসছে এদিকে। সন্ধ্যা মলিন মুখে টলটলে পানির দিকে চেয়ে আছে। আকাশ বাগানে এসে ব্যবসার জন্য কলে কথা বলছিল, খুব সিরিয়াস মুডে, উদাম শরীর, পরনে কালো রঙের ট্রাউজার, ডান হাত পকেটে ঢুকিয়ে বাঁ হাতে ফোন কানে নিয়ে হাঁটতে হাঁটতে কথা বলছিল। হঠাৎই পায়ের সাথে কিছু ধাক্কা লাগে। আকাশ দ্রুত বাম দিকে ঘুরে তাকিয়ে দেখলো সুইমিং পুলের মাঝের দিকে যেন কিছু ছটফট করছে। আকাশ দ্রুত কল কেটে ফোনের ফ্ল্যাশ জ্বেলে সেদিকে তাক করলো। সন্ধ্যাকে সুইমিং পুলের মাঝে হাবুডুবু খেতে দেখে বিস্ময় চোখে তাকায়। সন্ধ্যা দুহাত তুলে বাঁচতে চায়, নিঃশব্দে হাত বাড়িয়ে বাঁচতে চায়। সৌম্য ভাইয়ার কথা মনে পড়লো, আকাশের কথাও মনে পড়লো। একজন খুব আপন যে তার কাছে আসে না, আরেকজন নামে আপন, তবুও কেউ একজন বাঁচাতে আসে না কেন তাকে? আকাশ ফ্ল্যাশ লাইট অফ করে সুইমিং পুলে নামতে যেও থেমে যায়। এই মেয়ে তাকে মেয়ে লোভী বলেছিল। ভাবা যায় এর জন্য সে ঠিক করে কাজই করতে পারেনি এতক্ষণ। মানুষের হাসি ভালো লাগতেই পারে, তাই বলে তাকে পুরো নারী লোভী বানিয়ে দিবে? বিড়বিড় করলো। বেয়াদব মেয়ে। এখন সে বাঁচাতে গেলে আবার বলবে নারী দেহ লোভী। তার এসব শোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই। যা ইচ্ছে হোক, একা একাই বাঁচুক। হঠাৎই দৌড়ের শব্দ পেয়ে আকাশ ডান দিকে তাকালে দেখলো অরুণ দৌড়ে আসছে আর বলছে, সুইটি ভয় পেও না, আমি এসে গেছি। এই তো এসে গেছি। আকাশ ভ্রু কুচকে চেয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটি এখনো ছটফট করছে। আকাশ আবারও অরুণের দিকে তাকালো। যখন বুঝলো অরুণ সন্ধ্যাকে বাঁচাতে যাচ্ছে, এরপর সে সন্ধ্যাকে ধরবে, ব্যাপারটা ঠিক হজম হলো না তার। মেজাজটা চরম লেভেলের খারাপ হলো। আবার সন্ধ্যার দিকে তাকিয়ে ঠোক গিলল। হায় হায়, মেয়েটি তো মরে যাবে। নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। হাতের ফোন ছুঁড়ে ফেলে অরুণের দিকে একবার তাকালো। আশেপাশে কিছু খুঁজলো। লাঠি জাতীয় কিছু পেয়ে অরুণের হাঁটু বরাবর ছুঁড়ে মারলে অরুণ থেমে যায়। আকাশ রেগে বলে, যদি আর এক পায়ে এসেছিস তোর পা দুটো কেটে মমি বানিয়ে রাখবো। কথাটা বলেই সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দ্রুত সন্ধ্যার দিকে এগিয়ে যায়। দু হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে উঁচু করে ধরে। সন্ধ্যা আকাশকে ঢাল হিসেবে পেয়ে দু হাতে আকাশকে আঁকড়ে ধরে। সমানে কাশতে থাকে, চোখ মুখ লাল হয়ে গিয়েছে। একটু পর কাশি থামলেও সন্ধ্যা জোরে জোরে হাঁপায়। আকাশ সন্ধ্যার ডান গালে হাত রেখে মৃদুস্বরে বলে, ঠিক আছে।
সন্ধ্যা অবাক হয়ে আকাশে চিন্তিত মুখ পানে দৃষ্টি রাখে। আকাশ সন্ধ্যার পুরো মুখে দৃষ্টি বোলায়। ওড়না মাথা থেকে কাঁধে স্থান পেয়েছে। এলোমেলো ভেজা চুল, মুখ জোরে ছোট ছোট পানির কণা। ভেজা ঠোঁট জোড়ায় নজর পড়তে আকাশ দ্রুত চোখ বুজে বিড়বিড় করে। বেয়াদব মেয়ে আমাকে বশ করতে চাইছে, একে বাঁচানো উচিত হয়নি। সন্ধ্যা বেয়াদব মেয়েটুকু শুনতে পেয়েছে, বাকিটুকু শুনতে পায়নি। আকাশের দিকে চোখ ছোট ছোট করে তাকায়। আকাশ নিজেকে সামলে চোখ মেললে সন্ধ্যা স্বাভাবিক হয়। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, তুমি সাঁতার পারো না? সন্ধ্যা মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। আকাশ এবার কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আমাকে তোমার কি পাগল মনে হয়? গ্রামের মেয়ে হয়ে সাঁতার পারো না? এসব ফালতু কথা আমি বিশ্বাস করি না। ছেলেদের কোলে ওঠার একটা ফোন দিয়ে আসছে, তাই না? ছেলে লোভে বেয়াদব মেয়ে একটা। আকাশের কথা শুনে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। ভীষণ রাগ হয় তার। আকাশ কিছু বোঝার আগে সন্ধ্যা দুহাতে গায়ের জোরে আকাশকে ধাক্কা দেয়। আকাশ ছিটকে দূরে সরে ঠাস করে পানিতে পড়ে যায়। সন্ধ্যার কোমর থেকে হাত আলগা হয়ে যায়। সন্ধ্যা আবারও অথই সাগরে হাবুডুবু খাওয়ার উপক্রম হয়। আকাশ দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে মুখ মুছে ছটফট করে সন্ধ্যার দিকে তাকায়। আকাশের ইচ্ছে করলো একে পানির মাঝে ঠেসে ধরতে। কি পরিমাণ বেয়াদব হলে তাকে ধাক্কা দেয় ভাবা যায়। আকাশ সুইমিং পুলের পাড়ে উঠে পা ঝুলিয়ে বসলো। সে এখন সন্ধ্যার তামাশা দেখবে। তাকে ধাক্কা দেওয়া সাহস কিমের। কয়েক সেকেন্ড পেরোতে আকাশের মন মানল না। দ্রুত নেমে গিয়ে সন্ধ্যাকে তার সাথে আগলে ধরে। সন্ধ্যা দ্রুত দুহাতে আকাশের গলা জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে। লোকটার উপর রাগ হয়েছিল তাকে ওভাবে বলায়, কিন্তু না বুঝে হঠাৎ ধাক্কা দেওয়ার পর বুঝেছে কত বড় ভুল করেছে। সে ভেবেছিল লোকটার আসবে না, এবার সে পানিতে ডুবে মারা যাবে, তার ভাইয়াকে আর দেখা হবে না। কিন্তু আকাশ আবারও এসেছে। দেখে মেয়েটার জানে পানি আসে, না চাইতো চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো মেয়ে এমন চিপকে থাকলে কেমন লাগে? আকাশ সন্ধ্যাকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু সন্ধ্যা সাপের ন্যায় পেঁচিয়ে ধরেছে আকাশকে। আকাশ বুঝলো মেয়েটি ভয় পাচ্ছে, নিজেই তাকে ধাক্কা দিল। কি তেজ মেয়ের! প্রবলেম কি তোমার? ধাক্কা দিলে কেন আমাকে? সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ বিরক্ত হয়। ভেজা গায়ে এমনভাবে ধরেছে মেজাজ খারাপ হচ্ছে। সন্ধ্যা দুহাত টেনে তার গলা থেকে ছাড়িয়ে নেয়, কিন্তু বা হাত সন্ধ্যার কোমরে রাখা। সন্ধ্যা ভয় পেয়ে আবারও আকাশকে ধরতে গেলে আকাশ ডান হাতে সন্ধ্যার গলা থেকে একটু নিচে হাত রেখে সন্ধ্যাকে থামিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলে, আর একবার আমার সাথে চিপকালে এই পানিতে চুবিয়ে মারবো তোমায় আমি। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। অপমানে মুখখানি থমথমে হয়ে যায়। মেয়েটার শরীর কাঁপছে হালকা। আকাশ টের পেলেও নরম হলো না, উল্টো রেগে বলে, আর একদিন যদি এমন উল্টোপাল্টা কাজ করতে দেখেছি তোমার খবর আছে। কোথায় পেয়েছে এত সাহস? আকাশ নেওয়ানকে মেলবি বলো? আকাশ নেওয়ানকে ধাক্কা দাও। আমার বয়স কত জানো তুমি? সন্ধ্যাকে চুপ দেখে আকাশ আরো জোরে ধমক দেয় সন্ধ্যাকে। কি হলো, কিছু বলছো না কেন? সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ সে জানে না। আকাশ দাঁত কিরমির করে বলে, 29 পেরিয়ে কয়েকদিন পর 30 হবে, আর তুমি 2 ইঞ্চি লিলফুট হয়ে আমাকে রাগ দেখাও, বেয়াদব একটা। 2 ইঞ্চি কথাটা সন্ধ্যার পছন্দ হলো না। সে তো 5 ফিট 3 ইঞ্চি, কিন্তু শান্ত থাকলো। সে বেকায়দায় পড়েছে। আকাশ গলা ঝেড়ে বলে, তোমার থেকে 11 বছরের বড় আমি, বুঝছো? এরপর থেকে আমার সাথে যতবার দেখা হবে আমাকে সালাম দিবে। সন্ধ্যা বোকা চোখে তাকায়। আকাশ সন্ধ্যার দৃষ্টিতে দৃষ্টি রেখে হাত দিয়ে দেখায় আর বলে, এভাবে ইশারা করে দিবে, নয়তো থাপ্পড় একটা মাটিতে পড়বে না কিন্তু। সন্ধ্যাকে এখনো চুপচাপ তাকিয়ে থাকতে দেখে আবারও ধমক দেয়। কি হলো, কিছু বলছো না কেন? সন্ধ্যা কেঁপে ওঠে। দ্রুত ডান দিকে মাথা নিতে হ্যাঁ সূচক উত্তর বোঝায়। আকাশ গম্ভীর গলায় বলে, গুড। আর অবাধ্য হলে সুইমিং পুল তো আছে, মাথা খুব সুন্দর করে পানিতে ডুবিয়ে রাখো, মিনিট 10 আর কি। সন্ধ্যা ঢোক গেল। আকাশের কথা বলার ধরনে মেয়েটা আরো বেশি ভয় পাচ্ছে। আকাশ মনে মনে হাসলো। আচ্ছা, জব্দ করেছে মেয়েটাকে, এবার শান্তি লাগছে। মেয়েটা তাকে উল্টোপাল্টা বলার পর থেকে মেজাজ খিটখিটে ছিল। এরপর দুহাতে সন্ধ্যার কোমর পেঁচিয়ে ধরে পাড়ে বসিয়ে দিল সন্ধ্যাকে। বাগান জুড়ে ছিটে ফোটা আলো যা সন্ধ্যার উপর এসে পড়ে। আকাশ সন্ধ্যার দিকে তাকালে অটোমেটিক্যালি মুখ খাওয়া হয়ে যায়। মেয়েটা কি পড়েছে? সন্ধ্যা দ্রুত উঠে দাঁড়ায়। দৌড় দিতে নিলে আকাশ সন্ধ্যার পা ধরে টান দেয়। সন্ধ্যা হুমড়ি খেয়ে পরে আকাশের উপর। চোখ বড় বড় হয়ে যায় মেয়েটির। আবার তাকে পানিতে ফেললো কেন? আকাশ দাঁতে দাঁত চেপে বলে, সাদা কালো সবই তো দেখিয়ে দিলে, আর কাকে দেখানোর জন্য যাচ্ছ তুমি? আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ আরো বড় হয়। কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় সন্ধ্যা চোখ খিচে নিল। সে সাদা জামা পরেছে, জামাটা ভীষণ পাতলা ছিল। সে তো আর জানতো না সে পানিতে পড়ে যাবে, তাহলে জীবনে জামা পরতো না। আকাশের ইচ্ছে করলো একে সত্যি পানিতে চুবিয়ে মারতে। আচ্ছা বেয়াদব তো তুমি, মানুষকে শরীর দেখে বেরাও। সন্ধ্যার কান্না পাচ্ছে, ভীষণ অপমানিত বোধ করছে সে। সুইমিং পুলের পাড়ে থাকায় সন্ধ্যা আকাশকে ঠেলে উপরে উঠতে চাইল, কিন্তু আকাশ সন্ধ্যার কোমর শক্ত করে ধরে রাখলো। সন্ধ্যা ব্যথা পায়, সাথে ভীষণ লজ্জা। আকাশ বিরক্তির শ্বাস ফেলে আশেপাশে তাকালে বাম দিকে অরুণকে ফোনে কথা বলতে দেখে রেগে যায়। বেয়াদব এখনো যায়নি এখান থেকে। পাড়ের কাছে তখনকার মতো লাঠি জাতীয় একটা ডাল পেয়ে অরুণের দিকে ছুঁড়ে মারে। অরুণ পায়ে ব্যথা পেয়ে উল্টো ঘুরলে আকাশ সন্ধ্যাকে তার পিছে দাঁড় করিয়ে রেগে বলে,
এই বেয়াদব, তুই যাসনি কেন এখান থেকে? অরুণ চোখ ছোট ছোট করে বলে। কেন যাব? আকাশ চিবিয়ে চিবিয়ে বলে। যা এখান থেকে, নয়তো তোকে লাথি মেরে বাংলাদেশে বাইরে বাইর করে দেবো। অরুণ কল কেটে এগিয়ে আসে আর বলে, তুই তোর বউকে বাঁচাতে নেমে মেরে ফেললি নাকি? কোথায় মেয়েটা? সন্ধ্যা আকাশের পিছনে পিঠের সাথে লেগে দাঁড়িয়ে থাকে। আকাশ বিরক্তি কণ্ঠে বলে। মেরে দিয়েছি, যা এবার। অরুণ চোখ বড় বড় করে বলে। সত্যি মেরে দিলি? মেয়েটার টিকিটিও দেখছি না যে। আকাশ রেগে মেগে পাড়ে উঠে অরুণের দিকে তেড়ে গেলে অরুণ উল্টো ঘুরে দৌড়াতে দৌড়াতে অসহায় কণ্ঠে বলে। আরে আমি কি করলাম? আকাশ ফুঁসতে ফুঁসতে বলে। তোর ক্যারেক্টার আজ ধুয়ে মুছে সাফ করবো, দাঁড়া। অরুণ বাড়ির বাইরে বেরিয়ে যায়। দারোয়ান গেটে দাঁড়িয়েছিল। অরুণকে দেখে অবাক হয়, বেশি অবাক হয় আকাশকে উদাম হয়ে ভেজা গায়ে এভাবে দেখে। অরুণ বাইরে বেরিয়ে গেলে আকাশ থেমে যায়। দারোয়ান সামনে গিয়ে বলে, চাচ্ছু এক্ষুনি গেট লাগা, খুলবে না আজকে। অরুণ ওপাশ থেকে বলে, কি আমি কই থাকবো? তুই আমার সাথে ভিলেনগিরি করতে পারিস না। সব পারি আমি, এমনিতে ডিভোর্স পেপার আনিসনি, তবুও ঢুকতে দিয়েছি, এখন আর না। অরুণ কোমরে হাত রেখে চোখ মুখ কুচকে তাকালো। সে একদিনের মধ্যে কোন আসমান থেকে ডিভোর্স পেপার আনবে শালা? লজিকলেস কথা বলতেই এর দিন যায়। আকাশ সত্যি সত্যি গেটে তালা দেওয়া হলে চাবি নিয়ে চলে গেল। অরুণ কাঁদো কাঁদো মুখ করে বলে, শালা তোর জীবনে বিয়ে হবে না। আকাশ পাত্তা দিল না। এটা বদদোয়া না আশীর্বাদ, সে তো বিয়ে করতেও চায় না। অরুণের আকাশের ব্যাপারে মনে পড়তেই বলে, আমার সব গার্লফ্রেন্ড তোর নামে দলিল করে দিব, দেখিস। আকাশ ততক্ষণে জায়গা প্রস্থান করেছে। অরুণ হা হুতাশ করতে লাগলো। দারোয়ান চাচা নিজেও অসহায় মুখ করে চেয়ে রইল। তার হাতে তো কিছু নেই। সন্ধ্যা পুল থেকে উঠে দ্রুত পায়ে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ সামনে আকাশ দাঁড়িয়ে যাবে। সন্ধ্যা দুপা পিছিয়ে যায়। আকাশ তীক্ষ্ণ চোখে সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলায়। সন্ধ্যা সাদা জামার উপর সাদা ওড়না টেনে নিজেকে ঢাকতে চাইলো, কিন্তু শক্ত ভেজা। আকাশের দৃষ্টিতে মেয়েটি নুইয়ে পড়ে। এত বাজে পরিস্থিতিতে এই জীবনে পড়েছে বলে মনে হয় না। আকাশের পাশ কাটিয়ে যেতে নিলে আকাশ আবারও সন্ধ্যার সামনে দাঁড়ায়। সন্ধ্যা ধাক্কা খেতে গিয়েও নিজেকে সামলে নেয়। আকাশ নিজেই দুপা পিছিয়ে যায়। আবারও সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলায়। বা হাত ট্রাউজারের পকেটে, ডান হাতের আঙ্গুলগুলো চাপদারিতে বুলিয়ে খুব সামান্য হাসে। অতঃপর নিজেকে সামলে গম্ভীর গলায় বলে, খারাপ লাগছে না, নাইস কম্বিনেশন। সন্ধ্যার ইচ্ছে করলো মাটি ফাঁক হয়ে যাক, সে ভেতরে ঢুকে যাক। কি বেহায়া লোক। আকাশ সন্ধ্যার দিকে এগোলে সন্ধ্যা এবার আকাশ বুঝে ওঠার আগে পাশ কাটিয়ে এক দৌড় দেয়। আকাশ সাথে সাথে পিছু ফিরল। সন্ধ্যাকে ধরতে চাইলে ওড়না খুলে হাতে চলে আসে। সন্ধ্যা ভীত হয়, কিন্তু থামলো না। তার বোঝা হয়ে গেছে এই লোক চরম লেভেলের অসভ্য। আকাশ সন্ধ্যার ভেজা ওড়নার দিকে চেয়ে বিরক্তি নিয়ে বলল, যা, কথা শেষ না হতে দিয়ে পালালো। ভাবনার মাঝে আকাশের বুকে চারটে ইটের টুকরা এসে লাগে। আকাশ সামনে তাকালে দেখলো সন্ধ্যা এদিকে ফিরে দাঁড়িয়েছিল। তাকে দেখে আবারও দৌড় দিয়েছে। আকাশ সন্ধ্যার ভেজা ওড়না ডান হাতে পেঁচার দাঁত কিরমির করে বলে, বেয়াদব মেয়ে একটা, তোমার খবর করবো আমি, ওয়েট। সন্ধ্যা জোরে জোরে দৌড়ায়। বেহায়া লোক তাকে নিয়ে কি বাজে বাজে কথা বলছিল, সে চুপচাপ হজম করবে নাকি? তখন পানিতে ছিল বলে সব মেনেছিল। সন্ধ্যা এক দৌড়ে তার ঘরে এসে থামে। দ্রুত ঘরের দরজা আটকে হাঁপায়। এরপর তার একটা কালো জামা পাজামা ওড়না নিয়ে ওয়াশরুমে যায়। সব কালো পড়বে সে, যেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও তাকে কিছু দেখতে পায় না। সোমবার রাতে তার এক ফ্রেন্ডের বাসায় ছিল। এরপর সকাল সকাল ঢাকার বাসে উঠে সিলেটে চলে আসে। বাস থেকে মৌলভীবাজার নামে। পকেট থেকে ফোন বের করে ঘড়ি দেখলো দুপুর 3টা। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পেটে ক্ষুধা। রাস্তার পাশে একটা দোকানে গিয়ে 5 টাকার একটা রুটির সাথে একটা কলা কিনে এরপর দোকানের সামনে বসার জায়গা পেয়ে এক সাইডে বসে সৌম্য। রুটিতে এক কামড় দিয়ে পাশে তাকিয়ে দেখলো একটা কুকুর চেয়ে আছে। সৌম্য কুকুরটার দিকে চেয়ে রুটির টুকরোটা চিবায়। রুটিতে দ্বিতীয় কামড় দিতে গিয়ে কি যেন ভেবে তার মুখের সামনে থেকে সরিয়ে নেয় রুটি। এরপর কুকুরটার মুখের সামনে রুটি ধরলে কুকুরটা ছো মেরে নেয় রুটি। সৌম্য হেসে ফেললো। হাতের কলাটি কুকুরের সামনে রেখে আবারও দোকান থেকে রুটি কলা কিনে খেতে আরম্ভ করে। সৌম্য খেয়াল করলো কুকুরটি তার পা ঘেঁষে বসে আরামসে খাচ্ছে। সৌম্য তার খাবারটুকু শেষ করে একটি হাফ লিটারের পানির বোতল কিনে দোকানদারকে টাকা পরিশোধ করে সামনের দিকে এগিয়ে যায়। সৌম্যর ডান পাশে কুকুরটি হাঁটে। হঠাৎই সৌম্যর বাম পাশে একটা মেয়ে এসে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। সৌম্য ঘাড় ঘুরিয়ে এবার তাকালো। সালামের উত্তর নেই, আবারও সামনে তাকায়। মেয়েটা মৃদু হেসে বলে, আপনি কোথা থেকে আসছেন? সৌম্য গম্ভীর গলায় বলে, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই দিয়েছে। মেয়েটা বুঝলো সৌম্য তার সাথে কথা বলতে চায় না, এজন্য এভাবে বলছে। 20 বছরের ফর্সা গোলগাল মেয়েটি মৃদু হেসে বলে, আচ্ছা শুধু এটা বলুন, আপনি কুকুরটিকে আপনার মুখের খাবার দিয়ে দিলেন কেন? সৌম্য কুকুরটির দিকে তাকিয়ে বলে, ও ক্ষুধার্ত ছিল। রাস্তায় তো আরো কত অভুক্ত কুকুর আছে, সবাইকে দিলেন না তো? সামর্থ্য থাকলে দিতাম। মেয়েটি অবাক হয়ে একটু হাসলো, আবারও বলতে নেয়। আপনি? সৌম্য বিরক্ত কণ্ঠে বলে, আমি বিরক্ত হচ্ছে, আপনি আপনার রাস্তা দেখুন।
সৌম্যর কথায় মেয়েটি দাঁড়িয়ে যায়। তার মনে আহামরি প্রভাব ফেলছে বলে মনে হয় না, তবে একটুখানি অপমানিত বোধ করেছে, এজন্যই দাঁড়িয়ে পড়েছে। সৌম্য মেয়েটার দিকে একবারও তাকালো না। সে তার মতো এগিয়ে গিয়ে একটা সিএনজিতে উঠে পড়ে ভানুগাছ গ্রামের উদ্দেশ্যে। প্রতিজনের ভাড়া 100 টাকা। সৌম্য সিএনজিতে উঠে বসলে দেখলো কুকুরটি তার দিকে চেয়ে ঘেউ ঘেউ করছে। সৌম্য মৃদু হাসলো। সিএনজি ছেড়ে দিলে কুকুরটি পিছু পিছু দৌড়ায়। সৌম্য আয়নায় তাকিয়ে দেখলো সিএনজির স্পিড বাড়লে একসময় কুকুরটি মিলিয়ে গেল। সৌম্য দীর্ঘশ্বাস ফেললো। প্রায় 2 ঘন্টা পর সৌম্য ভানুগাছ গ্রামে এসে পৌঁছায়। কিছু চকলেট, 2টো চিপস কিনে তার কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে যায়। মিনিট 10 হাঁটলেই একটা বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িটি কাঠো বাঁশের তৈরি। একজন বয়স্ক ভদ্রলোক ভেতর থেকে বেরিয়ে উঠানে এসে সৌম্যকে দেখে অবাক হয়। এগিয়ে এসে সৌম্যকে জড়িয়ে ধরে বলে, তুমি হঠাৎ এভাবে না বলে কয়ে আসলে যে? বলে আসবে না? সৌম্য মৃদু হেসে সালাম দিয়ে পড়ল। এমনি চলে এলাম। ভদ্রলোক সৌম্যকে টেনে নিয়ে গিয়ে উঠানে পাতা চেয়ারে বসতে দিয়ে ডাকলেন, কই গো সুজনের আম্মা, আসো দেখে যাও কে এসেছে। সৌম্য হেসে বলে, মামা ব্যস্ত হবেন না, সিজন কই? বলতে বলতে 5 বছরের একটা বাচ্চা দৌড়ে এসে সৌম্যর পা জাপটে ধরে বলে, বাবা এই ছেলেই তোমার সেই বান্দির ছেলে সৌম্য। সৌম্য সিজনকে কোলে নিয়ে হাতে চিপস দেয়, পকেট থেকে চকলেট বের করে হাতে দেয়। বাচ্চাটা খুশি হয়ে সৌম্যর গলা জড়িয়ে ধরে। সৌম্যর মামা বলেন, সন্ধ্যা কেমন আছে? ওকে আনলে না কেন? সৌম্যর মুখ মলিন হয়, মৃদু স্বরে বলে, ভালো আছে মামা, আনবো সময় করে। আমি কিছু কাজে এসেছি, 1 সপ্তাহের মতো থাকবো, আপনার সাহায্য লাগবে। সিজানের বাবা সৌম্যর কাঁধে হাত রেখে বলে, 1 সপ্তাহ থাকলে আমি ধন্য হব। কখনো তো এসে একদিনও থাকোনি। ফ্রেশ হয়ে নাও, তারপর তোমার সব কথা শুনবো। সৌম্য মৃদু হাসলো। রক্তের সম্পর্ক নেই এদের সাথে, অথচ কত আপন ভাবে তাদের। ভেতর থেকে সৌম্যর মামি এগিয়ে এসে বলে, কেমন আছো বাবা? সৌম্য তার মামির সাথে টুকটাক কথা বলল। সিজানকে কোল থেকে নামিয়ে দেয়। সৌম্যর মামা ভেতরে গিয়ে ফ্রেশ হতে বলল। সৌম্য ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়, মামার ডাকে আবারও পিছু ফিরে তাকায়। ভদ্রলোক তার মেয়েকে দেখিয়ে বলে, সৌম্য, এটা তোমার বড় মেয়ে সৃজা। এর আগে আসলে কোনো না কোনো সময় থাকতো না, এবার দেখা হয়ে গেল। সৌম্য মেয়েটার দিকে তাকায়। ঘন্টা 2 আগে রাস্তায় যে মেয়েটির উপর বিরক্ত হয়েছিল সৌম্য, এটা সেই মেয়ে। যদিও মনে মনে একটু অবাক হয়েছে সৌম্য, তবে উপর থেকে স্বাভাবিক। কিন্তু মেয়েটি অবাক হয়ে বলে, সৃজার বাবা মৃদু হেসে বলে, হ্যাঁ মা। সৃজা ভাবলো সৌম্য রাস্তায় ভালো করে কথা না বললো, এখন চিনতে পেরে ভালো করে কথা বলবে। কিন্তু না, সৌম্য সৌজন্যমূলক সৃজাকে সালাম দিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে ভেতরে চলে গেল। সৃজা তবদাকে চেয়ে রইল, বিড়বিড় করলো। ইরা সারাদিন সৌম্যর খোঁজ করে সন্ধ্যার পর বাসায় ফিরেছে। বাসায় ফেরার কারণ আছে, তার বাবা চুপ করে বসে থাকার মানুষ নয়। তাকে ছেড়ে দিয়ে রেখেছে মানে ঘাপলা আছে, অর্থাৎ ইরাকে বন্দি করার প্রয়োজন নেই। এজন্য ইরা স্বাধীনভাবে আজ ঘুরে সৌম্যকে খুঁজতে পেরেছে। কিন্তু সৌম্যর টিকিটিও এই শহরে নেই। ইরা বাড়ির কলিং বেল বাজালে তার মা এসে দরজা খুলে দেয়। ইরাকে দেখে অবাক হয়ে বলে, কাল থেকে কোথায় ছিলি মা? ইরা ভেতরে যেতে যেতে বলে, হোস্টেলে। এরপর ডাইনিং এ দাঁড়িয়ে চিৎকার করে ডাকে, বাবা বাবা বাবা। ইরার মা কিছু বলার আগে দরজা থেকে ইস্তিয়াক আহমেদ এগিয়ে এসে বলে, এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? ইরা তার বাবার সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, সৌম্য কোথায়? ইস্তিয়াক আহমেদ মৃদু হেসে বলে, সেটাকে? ইরা চিল্লিয়ে বলে, একদম নাটক করবে না আমার সাথে। সৌম্য কোথায় বাবা? ইস্তিয়াক আহমেদ বিরক্ত হয়। এত শান্তশিষ্ট বউ বিয়ে করে কি হয়েছে? পেট থেকে বের হয়েছে এক ধানি লঙ্কা মেয়ে। উল্টো তিনিও রেগে বলে, তুমি রিয়াদকে মেরেছিলে, আজ ও মরে গেলে কি হতো? ইরা ভ্রু কুচকে বলে, ও এখনো মরেনি। ইরার বাবা ইরার গালে থাপ্পড় মেরে দেয়। মেয়ের উদ্ধত স্বভাব তিনি নিতে পারেননি। ইরার মা দৌড়ে সেটাকে আগলে নিয়ে ভেজা গলায় বলে, আপনি আমার মেয়েটাকে এভাবে মারেন কেন? ও বড় হয়েছে না? ইরার বাবা রেগে বলে, মার খাওয়ার মতো কাজ করলে মার খাবে। ও কোন সাহসে রিয়াদের গায়ে হাত দিয়েছে? মেয়েকে এসব কি শিক্ষা দিয়েছো? ইরার চোখের কোণে পানি। মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে, ভাগ্যিস আমি তোমার বাবা মা বা বড় ভাই বোন নই, নয়তো তোমার মতো অমানুষ সিধে করার জন্য এই ইরাই যথেষ্ট ছিল। কিন্তু সৌভাগ্যক্রমে আমার মা আমার বড়দের সম্মান করতে শিখিয়েছে, তাই আজ মেয়ে হয়ে বাবার কাছে সঠিক শিক্ষা দিতে পারছি না। কথাটা বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, যত রিয়াদকে আমার কাছে পাঠাবে সবগুলো অবস্থায় এরকমই হবে, আর আমার সৌম্যকে আমি ঠিকই খুঁজে বের করব। ইশতিয়াক আহমেদ বোবা চোখে মেয়ের দিকে চেয়ে রইল। মেয়েটা এত তেজ পায় কোথায় সে ভেবে পায় না। আকাশ অফিস থেকে বাড়ি ফিরেছে। সিঁড়ির দিকে যেতে গিয়েও পিছিয়ে আসলো। ডান দিকে ঘাড় বাঁকালে দেখলো সন্ধ্যা এদিক ফিরে ঘুমিয়ে আছে। দরজাটা একদম খোলা। আকাশ মোড় ঘুরিয়ে এগিয়ে গেল। এইভাবে দরজা খুলে কে ঘুমায়? বিরক্ত হলো আকাশ।
ঘরের ভিতর প্রবেশ করে এগিয়ে গিয়ে সন্ধ্যার মাথার কাছে দাঁড়ায়। সন্ধ্যার পরনে কালো জামা, মাথায় ওড়না টানা, ডান কাত হয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আকাশ হাত ঘড়িতে সময় দেখলো রাত 8টা। অসময়ে কেউ ঘুমায়? ঘুমিয়েছে তো ভালোই, ভদ্রভাবে, বাইরে বেরোয় অভদ্রভাবে। সন্ধ্যার বাম হাত গালের নিচে রাখা, ডান হাত বিছানা থেকে খানিকটা ঝুলে আছে, হাতের মুঠোয় কিছু ধরে রাখা। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে বোঝার চেষ্টা করলো জিনিসটা কি। গতকালকের নূপুর বুঝতে পেরে আকাশের চোখে মুখে বিস্ময় ভর করে। তার মনে পড়ল সন্ধ্যা লিখে বলেছিল এটা তার ভাই তাকে দিয়েছে। আকাশের আরেকটা কথা মনে পড়ে, আকাশ যখন কক্সবাজারে ছিল তখন সন্ধ্যা একটা কাগজে লিখেছিল তার ভাইকে ভালোবাসে, এরপর সেই কাগজ দেয়ালে লাগিয়েছিল। আকাশ অবাক হয়, মেয়েটা তার ভাইকে একটু বেশি ভালোবাসে হয়তো, কিন্তু এর কাছে আসে না কেন? প্রশ্নগুলো নিয়ে ঘাটল না। আকাশ সামান্য ঝুঁকে সন্ধ্যার হাতের মুঠো থেকে নূপুরটি নিতে চায়, কিন্তু সন্ধ্যার হাতের মুঠ বেশ শক্ত। আকাশ ভ্রু কুচকায়। এই মেয়ের প্রবলেম কি? ঘুমের ঘোরেও ঝাঁজ দেখানো লাগবে? ইচ্ছে করছে ঠাস করে কানের গোড়ে একটা থাপ্পড় মেরে হাতের মুঠো খুলতে। বিরক্ত হয়ে নূপুরের 2 খণ্ড ধরে জোরে টান দেয়। সন্ধ্যা ঘুমের ঘোরে চোখ মুখ কুচকায়, মুখাভাবে ব্যথাতুর চিহ্ন ফুটে ওঠে। আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে চেয়ে গম্ভীর গলায় বিড়বিড় করে, বলেছিলাম না দেখা হলে সালাম দিবে? আরে পরে পরে ঘুমাচ্ছে। সন্ধ্যা আবারও গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল। আকাশ দ্বিখণ্ডিত নূপুরটি প্যান্টের ডান পকেটে রেখে ডান হাত পকেটে ঢুকিয়ে রাখলো। বা হাতে ব্ল্যাক শার্টে 2টো বোতাম খুললো। এটুকু সময়ে ঘেমে যাওয়ার কারণ বুঝলো না। ঘর থেকে বেরিয়ে বা হাতে দরজা টেনে শব্দ করে লাগিয়ে দেয়। গায়ের যত শক্তি ছিল সব শক্তি যেন ঢেলে দিয়েছে। দরজা খুলে রাখা সব রাগ এই দরজার উপরই বোধহয় ঝেড়ে দিল। অনেক জোরে শব্দ হয়েছে। সন্ধ্যা ঘুম থেকে ধরফর করে উঠে বসে। এদিকে আসমানি নওমান এগিয়ে এসে বলে, কিসের শব্দ হলো? আকাশ বাইরের দিকে যেতে যেতে বলে, কখন আসলে? আবার কোথায় যাচ্ছ? আকাশ মৃদু স্বরে বলে, কাজ আছে। আসমানি নওয়ান আশেপাশে তাকালো, বুঝলো না কিসের শব্দ হলো। কিছু বুঝতে না পেরে তার ঘরে চলে যায়। সন্ধ্যা বিছানা থেকে নেমে আশেপাশে ভীত চোখে তাকায়। মূলত শব্দের উৎস খুঁজতে চাইছে মেয়েটা। গতকাল রাতে অসময়ে ভেজায় আজ সারাটা দিন মাথাটা ভার লাগছিল, তাই কখন ঘুমিয়েছিল বুঝতেই পারেনি। হঠাৎ মনে পড়লো নূপুরের কথা। বাম পা বাড়িয়ে দেখলো নূপুর আছে, কিন্তু ডান পায়ে ছেঁড়া নূপুর তার হাতে ছিল। নেই কেন? সন্ধ্যা দ্রুত বিছানার উপর হাতায়, পুরো বিছানা খুঁজে কোথাও পায় না। মেঝেতে নেমে চারিপাশে খুঁজে কোথাও পায় না। সন্ধ্যার চোখের কোণে পানি জমে। ভাইয়ার দেওয়া নূপুর ছিঁড়ে গেল, তবুও সেটা নিয়েই ছিল। সেটাও হারিয়ে গেল। সন্ধ্যা বিছানার উপর 2 হাত রেখে তার উপর মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। সৌম্য ভাইয়াও হারিয়ে গেছে, তার দেওয়া জিনিসও হারিয়ে যাচ্ছে। আকাশ নূপুরটি একটা স্বর্ণকারের দোকানে নিয়ে যায়। 30 মিনিটের মধ্যে যেন ঠিক করে দেওয়া হয়, যা পেমেন্ট চাইবে দেওয়া হবে, কিন্তু দ্রুত দিতে হবে। দোকানওয়ালা আকাশের কথা মেনে তাদের কাজ করছে। আকাশ এক সাইডে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। হঠাৎ আনিকা এসে আকাশের হাত ধরে বলে, দোস্ত তুই এখানে? আকাশ আনিকাকে দেখলো, কিন্তু তার হাত ধরায় মেজাজ খারাপ হলো। একে 1000 দিন বলা হয়েছে ঘেসবি না, কিন্তু এটা এর স্বভাব থেকে বের হয় না। আকাশ দাঁত কিরমির করে বলে, হাত ছাড়বি নাকি জুতার বাড়ি খাবি? আনিকা দ্রুত আকাশের হাত ছেড়ে বলে, ও সরি মনে থাকে না আমার। এত ঢং পারিস বাবা তুই। কয়দিন পর তো বউ হাত না ধরলে এর চেয়েও বেশি চিনবি। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, বউ আর তুই একই নাকি? বউ আরো অনেক কিছু ধরতে পারে। তো আজ এটা কথা বাদ দিয়ে বের হ। আনিকা চোখ ছোট ছোট করে বলে, বুঝলাম না, তুই তো আমাদের বাতাসবাবু নয়। সত্যি করে বল, তুই আমার বন্ধুকে কোথায় লুকিয়ে রেখে এসেছিস? মনে হচ্ছে এটা কোনো প্রেমিক চিন। দোকানওয়ালা মেরামত করা নূপুরটা আকাশের দিকে বাড়িয়ে দিলে আকাশের আগে আনিকা ছো মেরে নিয়ে নেয়। আকাশ রেগে বলে, আনিকা দে। আনিকা আকাশের দিকে চেয়ে বলে, তুই তো বউ মানিস না, তাহলে এটা কার? মনে হচ্ছে বউ মানছিস, স্বীকার কর, নয়তো পাবি না এটা। আকাশ বিরক্ত হয়ে বলে, কবে বললাম বৌমনি? এইসব আমার সাথে যায় না, মেজাজ খারাপ করিস না। নূপুর দে। আনিকা কিছু বলতে গেলে তার মায়ের ডাকে আসছি বলে আকাশকে নূপুর দিয়ে বলে, বোনের বিয়ে শপিংয়ে এসেছি, তাই বেঁচে গেলি। কয়েকদিন পর তোদের বাড়ি গিয়ে রহস্য উদ্ঘাটন করবো, দাঁড়া। আকাশ আনিকার কথা পাত্তা দিল না। নূপুরটা পকেটে রেখে বিল মিটিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। এরপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। আকাশ বাড়ি ফিরল। হাত ঘড়িতে একবার সময় দেখলো 9টা 20। আকাশ সন্ধ্যার ঘরের দিকে তাকালে দেখলো আবারও দরজা পুরা খোলা, অরুণ সোফায় বসা। মেজাজ খারাপ হলো। এই মেয়ের প্রবলেম কি? দরজা হা করে রাখে কেন? মনে হচ্ছে একে একটা শিক্ষা দিতে হবে। বড় বড় পা ফেলে সন্ধ্যার ঘরের প্রবেশ করলে অবাক হয়, ঘরে তো কেউ নেই। ব্যালকনির 0 লাইট জ্বলছে। কি যেন ভেবে আকাশ ব্যালকনির দিকে এগিয়ে গেল। বাদিকে তাকালে দেখলো সন্ধ্যা দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছে। 2 হাঁটু ভাঁজ করে 2 হাতে 2 পা জড়িয়ে মাথা নিচু করে রেখেছে। থেকে থেকে শরীর কেঁপে উঠছে। আকাশ বুঝতে পারলো মেয়েটা কাঁদছে। আকাশ সন্ধ্যার সামনে ডান হাঁটু একটু উঁচু রেখে বাম পা সামান্য নিচু করে রেখে বসে। সন্ধ্যার ফোপানোর আওয়াজ পায়। আকাশ তার ডান পকেট থেকে নূপুর বের করে ডান হাতে নূপুরটা সন্ধ্যার সামনে ঝুলিয়ে মৃদু স্বরে বলে, এটার জন্য কাঁদছো?
আকাশের গলা পেয়ে সন্ধ্যার সাথে সাথে মাথা উঁচু করে তাকায়। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকালো। সন্ধ্যার চোখ মুখ ভয়ঙ্কর লাল। কতক্ষণ যে কেঁদেছে আল্লাহ জানে আর সন্ধ্যা জানে। সন্ধ্যা আকাশের হাতে তার নুপুর দেখে অবাক হয়ে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় তার দ্বিখণ্ডিত নুপুর জোড়া লাগানো দেখতে পেয়ে। সন্ধ্যা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশ গম্ভীর চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ ধমকে বলে, কাঁদছিলে কেন ইডিয়েট? আকাশের ধমকে সন্ধ্যা কেঁপে ওঠে। দ্রুত দু হাতে চোখ মুছে আকাশের হাত থেকে নুপুরটি নিতে গেলে আকাশ হাত সরিয়ে নেয়। সন্ধ্যা প্রশ্নোত্তর চোখে তাকায়। আকাশ পকেটে নুপুরটি রাখতে রাখতে বলে, ডিসিশন চেঞ্জ করেছি, নুপুরটি তুমি আর পাচ্ছ না। সন্ধ্যা অবাক হয়ে তাকায়। আকাশ গম্ভীর গলায় বলে, সিসকাদুনি মেয়েদের ইচ্ছা পূরণ করিনি আমি। সন্ধ্যা ঠোক গিলল। আকাশ উঠে দাঁড়িয়ে যেতে নিলে সন্ধ্যা দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে ডান হাত পেতে ইশারায় নুপুরটি দিতে বলে। আকাশ মৃদুস্বরে বলে, বললাম তো হবে না। কথাটা বলে সন্ধ্যার পাশ কাটিয়ে যেতে নিলে সন্ধ্যা আবারও আকাশের সামনে দাঁড়িয়ে যায়। আকাশ ভ্রু কুঁচকে তাকায়, গম্ভীর গলায় বলে, সালাম দিতে বলেছিলাম, ভুলে গেছো? সন্ধ্যা অসহায় দৃষ্টিতে তাকায়। গতকাল আকাশের দেখিয়ে দেওয়া অনুযায়ী ইশারায় সালাম দিল। এরপর ডান হাত পেতে মাথা নাড়িয়ে বোঝায় তাকে নুপুরটি দিতে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে মৃদুস্বরে বলে, আগে হাসো। সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায়। বিরক্ত লাগছে তার। কি শুরু করেছে এই লোক? আকাশ একটু পিছিয়ে গিয়ে সন্ধ্যাকে ভালোভাবে অবলোকন করলো। সন্ধ্যার পরনে কালো শাড়ি। আকাশ মনে মনে হেসে বলে, আজ ভেতরে বাইরে সব কালো, গুড ডিসিশন। তবে গতকাল সাদা কালোর ড্রেস কম্বিনেশনে ভালো ছিল। সন্ধ্যা ভীষণ লজ্জা পায়, মাথা নিচু করে নেয়। লোকটা ভীষণ অসভ্য টাইপ। সন্ধ্যার ইচ্ছে করলো গালের মধ্যে দুটো থাপ্পড় বসিয়ে লোকটার অসভ্যতামি ছুটাতে। আকাশ সন্ধ্যার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসে। সন্ধ্যা হঠাৎ আকাশের দিকে এগিয়ে গিয়ে আকাশের পকেটে বা হাত ঢুকে নুপুর পেয়ে যায়। সাথে সাথে নুপুরটা নিয়ে দৌড় দেয়। আকাশ সন্ধ্যার কাহিনী বোঝার আগে সন্ধ্যা দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিয়েছে। আকাশ শতভম্ব হয়ে বিড়বিড় করে। কি বিচ্ছু রে বাবা? ওয়াশরুমের দিকে একটু এগিয়ে গিয়ে জোর দিয়ে বলে, এবার না হেসে পারলে বেয়াদব মেয়ে। সন্ধ্যা আকাশের কথাগুলো শুনতে পেয়ে ঢোক গিলল। হাতের নুপুর সামনে ধরে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটলো। মন বলে, এমনিতে লোকটা ভালো না, আবার একটু একটু ভালোও আছে। সে ধন্যবাদ দিত তাকে নুপুর ঠিক করে এনে দেওয়ার জন্য, কিন্তু লোকটা ভীষণ অসভ্য টাইপ। তাছাড়া নুপুরটা তো এই লোকটাই ছিঁড়ে দিয়েছিল। জীবনেও ধন্যবাদ দিবে না সে লোকটাকে। সন্ধ্যা দরজায় কান পাতলে বাইরে থেকে আকাশের কোনো সারা শব্দ না পেয়ে দরজা ছিটকিনি খুলে বাইরে ডান পা রাখতে নিলে হঠাৎ জোরে সোরে এক ধাক্কা খেয়ে বাথরুমের মেঝেতে পড়ে যায়। আকাশ নিজেকে সামলে নিতে পারে, সে পড়েনি, কিন্তু সন্ধ্যা চিৎপটাং হয়ে পড়েছে। সাথে তার হাতের নুপুর ছিটকে যায়। সন্ধ্যা কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নেয়। আকাশ হতভম্ব হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সে মূলত সন্ধ্যাকে টেনে ঘরের ভিতর নিয়ে যেতে চেয়েছিল, উল্টো সেও ওয়াশরুমে চলে এসেছে। আকাশ হাত বাড়িয়ে দিয়ে বলে, উঠে এসো। সন্ধ্যা তাকালো না আকাশের দিকে, একা একাই ধীরে ধীরে উঠে বসে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। মেয়েটা তাকে রিজেক্ট করলো, কি পরিমাণ বেয়াদব ভাবা যায়। আকাশ রেগে বলে, তোমার মাঝে তো দেখে আদবের ছিটে ফোটাও নেই। দ্রুত আদব বলে হোক, নয়তো পানি দিয়ে চুপে শিখাবো। ও বেয়াদব মেয়ে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ রেগে তাকিয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলে ধীরে ধীরে দাঁড়ায়। এরপর আশেপাশে তার নুপুর খোঁজে। আকাশ বুঝতে পারলো সন্ধ্যা নুপুর খুঁজছে। গম্ভীর স্বরে বলে, নুপুর খুঁজে লাভ নেই, কমেন্টের মধ্যে গিয়ে এতক্ষণে ওর জানাজা হয়ে গেছে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু কুঁচকে ইশারায় কমর দেখায় সন্ধ্যাকে। সন্ধ্যা দ্রুত এগিয়ে গিয়ে উপর থেকে খুঁজলো। উল্টো ঘুরে আকাশের দিকে তাকালে আকাশ আবারও বলে, বিশ্বাস না হলে হাত ঢুকে চেক করতে পারো। সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। কত বড় বেয়াদব, তার দিকে চোখ গরম করে তাকায়। সন্ধ্যা টইটুম্বর আঁখি দুটি নিয়ে আকাশের দিকে চেয়ে আছে। হাত দিয়ে ইশারায় বোঝায়, আপনি ভীষণ খারাপ লোক। আকাশ বুঝতে পেরে রেগে বলে, আর তুমি একটা বেয়াদব। সন্ধ্যার চোখ থেকে না চাইতেও 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আকাশ ঠোক গিলল। সন্ধ্যা দ্রুত ডান হাতে চোখ মুছে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। এত খারাপ লাগছে তার। আগে দুটো টুকরো হয়ে থাকলেও তাও তো তার ভাইয়ের দেওয়া জিনিসটা তো ছিল, এখন তাও নেই। তার কপালটা এত খারাপ। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো সন্ধ্যা জানালার কাছে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আকাশের নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছা করলো। মেয়েটা তার ভাইয়ের দেওয়া নুপুরের জন্য কত কাজ ছিল, এখন সেটা পুরোপুরি নেই। আকাশ কি বলবে বুঝতে পারে না। সে তো নুপুরটা ঠিক করে এনেছিল একে দিবে বলে। এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে বুঝতে পারেনি। কিছু বলতে গিয়েও বললো না। ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে গিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। কিছু একটা ভেবে উল্টো ঘুরে বলে, তোমার আর একটু নুপুর আছে যে, ওটা আমাকে দাও, আমি কিছু একটা ব্যবস্থা করব। কথাটা শোনার সাথে সাথে সন্ধ্যা আকাশের দিকে তাকায়। এত রাগ লাগছে সন্ধ্যার। একটা নুপুর অস্তিত্বহীন করে দিয়ে আরেকটার দিকে নজর দিচ্ছে। সন্ধ্যা ধূপধাপ পা ফেলে আকাশের দিকে এগিয়ে আসে।
আকাশ ভ্রুকুচকে চেয়ে আছে। কিছু বোঝার আগেই সন্ধ্যা আকাশকে গায়ের জোরে ধাক্কা দিয়ে আকাশের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আকাশ হতভম্ব হয়ে যায়। এটা কি হলো? চরম লেভেলের মেজাজ খারাপ হলো। রাগে দরজা একটা লাথি মেরে চিৎকার করে বলে, বেয়াদব মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আকাশের চিৎকার আসমানি নওয়ান তার ঘর থেকে বেরিয়ে আসে, সাথে শিমু আর তার মাও বেরিয়ে আসে। আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, আকাশ কি হইছে? আকাশ তার মায়ের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ও সাহস কি করে হয় আমার মুখের উপর দরজা লাগানোর? আসমানি নওয়ান অবাক হয়ে বলে, এইটা তো সন্ধ্যার ঘর, তুমি সন্ধ্যার ঘরের সামনে কি করতাছো? আকাশ থতমত খেয়ে তাকায়, নিজেকে সামনে রেগে বলে, যা ইচ্ছে করিস। আসমানি নওয়ান রেগে বলে, যা ইচ্ছা করতাছো মানে? যাও এখান থেকে, তুমি ওর আশেপাশে আসবা না, ওর ঘরের সামনেও আসবা না। আকাশ দাঁত কিরমির করে বলে, 100 বার আসবো, ঘরের সামনে আসবো, ঘরের ভিতরে যাব, ইচ্ছে হলে ওর বিছানায় ওর সাথে ঘুমাবো আমি। আকাশের কথা শুনে সকলে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ কথাগুলো বলে গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলে, মেয়েটাকে আদব শেখাও, নয়তো ওর কপালে দুঃখ আছে বলে দিলাম। আকাশের খালা ভ্রু কুচকে বলে, তুমি কি সন্ধ্যাকে মানতে চাইছো বাবা? আকাশ বিরক্তি কণ্ঠে বলে, ভালে দেখ, মেনে নাও, এই বেয়াদব মেয়েকে আমি মেনে নেব? শিমু মাথা চুলকে বলে, ও কালামণি, তোমার ছেলে বউ মানবে না, আবার একসাথে ঘুমাতেও চায়। মনে হয় তুমি একটু বেশি ডিজিটাল ছেলে জন্ম দিয়েছো। আসমানি নওয়ান শিমুর কান টেনে বলে, এই ছেলে আমার মাথা পাগলা করলো, তুই আবার আমার পিছে লাগতাছস কেন? শিমু কাঁদো কাঁদো মুখ করে বলে, ইস, কান ছাড়ো কালামণি। সৌম্য তার মামার সাথে কথা বলেছে। তাদের বাড়ির পাশে একটা ঘর বানিয়ে সৌম্য এখানে থাকবে জানিয়েছে। ভদ্রলোক অবাক হয়, কিন্তু খুশিও হয়। তিনি তাদের বাড়িতেই থাকতে বলেছে, কিন্তু সৌম্য তাতে সায় দেয়নি। সে আর সন্ধ্যা এখানে থাকলে একটা বাড়তি ঝামেলা হবে। সৌম্যর এখন জমি কেনার মতো টাকা নেই, তাছাড়া সৌম্য তো এখানে সারা জীবন থাকবে না। আপাতত এই জায়গাটাই পারফেক্ট মনে হলো। সন্ধ্যাকে একা রেখে গেলে চিন্তামুক্ত থাকতে পারবে। সৌম্যর মামা সবকিছু ঠিক করে দিয়েছে, কয়েকজন মিস্ত্রি এনেছেন। তার আগে সব জিনিসপত্র সৌম্যর সাথে গিয়ে কিনে এনেছেন। সৌম্যর পরনে লুঙ্গি, গ্যাস স্যান্ডো গেঞ্জি, জিনিসপত্র এনে কাপড় বদলেছে। এগিয়ে গিয়ে আধ বয়সী একজন লোককে জিজ্ঞাসা করে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।